দেখেছি যেখানে টাকা দিতে চাইছে হাতে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে, কন্যাশ্রীর মাধ্যমে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ভাতার মাধ্যমে, আর নরেন্দ্র মোদী সেখান থেকেও কিভাবে মানুষকে চুষে চুষে শেষ করে দেওয়া যায় সেই চেষ্টায় মত্ত। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়তো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। উপনির্বাচন দিয়ে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের যুব আইকন দেবাংশু ভট্টাচার্য। যে সময়টা দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস থেকে বহু বহু নেতা তারা চলে যাচ্ছেন বিজেপিতে, সেই সময়টায় দাঁড়িয়েও যিনি বলেছিলেন 200 গন্ডি পেরোবে, কথাটা বাস্তব সত্যি হয়েছে। তিনি ইউথ আইকন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু। নমস্কার সকল দর্শককে আমি প্রথমে এবং আপনাদের প্রত্যেক স্টাফ সাংবাদিকদের আমি বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা জানাই। দেবাংশু, একটা সময় দাঁড়িয়ে যখন অনেকটা বলা যেতে পারে যে দল বদল তৃণমূল থেকে বিজেপির দিকে হচ্ছিল, ঠিক সেই সময়টা পেরিয়ে গেছে, 6 মাস হয়ে গিয়েছে ভোটের। তারপর এই যে উপনির্বাচন, দিনহাটার উপনির্বাচন ক্ষেত্রে প্রচারে তুমি এসেছো কোচবিহার জেলায়, পট এই যে পরিবর্তন হয়ে গেল, কেউ ভাবতে পেরেছিল কি এমনটা? কিন্তু তুমি কিন্তু তখনই ভেবেছিলে। প্রত্যেকটা সভা থেকে একটা কথা মনে আছে, আমি বলতাম যে আমি আমার দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ করব কলকাতার যে তৃণমূল ভবন আছে সেই তৃণমূল ভবনের বাইরে একটা বড় বাক্স রাখা হোক। অনেকে প্রশ্ন করতো কেন বাক্সটা দিয়ে কি হবে, তখন আমি বলতাম যে 2 তারিখের পর এত ক্ষমা প্রার্থনার চিঠি আসবে, ওই চিঠিগুলো রাখার জন্য একটা বাক্স দরকার, কারণ ওগুলো আর রাখার জায়গা হবে না। আর 2 তারিখের পর থেকে আপনারাই দেখতে পাচ্ছেন কত ক্ষমা প্রার্থনার চিঠি, দিদি ক্ষমা করে দাও, দিদি ফিরিয়ে নাও, ইত্যাদি 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 বলে। তো ভালো লাগে, একজন তৃণমূল কর্মী হিসাবে এটাই তো পাওয়ার। আপনি যখন দেখবেন হাওয়া অন্যদিকে থাকার জন্য আপনার নিজেকে কোথাও সংখ্যালঘু মনে হবে, যে আপনি এবং আপনার মতো কিছু মানুষ বোধহয় সংখ্যায় কম আর বাকি সবাই বোধহয় হাওয়ার সঙ্গে ওদিকে চলে গেছে। এবং সেই সময় দাঁড়িয়ে দাঁতে দাঁত চিপে লড়াই করার যে মানসিকতা তৃণমূল কর্মীরা দেখিয়েছিল, আজকে গোটা বাংলার মানুষ, আজকে গোটা দেশের মানুষ দেখছে যে, এবং বিশেষ করে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিনন্দন জানাতে চাই, কারণ বড় বড় নেতারা ওই সময় বিশ্বাসঘাতকতা বেইমানি করলেও তারা তাদের দিদির সঙ্গে বেইমানি করেনি, এবং আজকে তাদের জন্যই হয়তো দিদি তৃতীয়বারের জন্য আরেকবার ফিরে এসেছে। আমি তো আপনার ইন্টারভিউতে এর আগেও বলেছিলাম না, অনেকে বলছিল যে তৃণমূলের তো উইকেট পড়ছে, তো এত উইকেট পড়তে থাকলে আর ব্যাটসম্যান কোথায়? সেদিন আমি আপনাকে বলেছিলাম যে 2011 ক্রিকেট বিশ্বকাপটা মনে করুন, যখন ভারত জিতলো শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কা 254 না 74 কিছু একটা করে ফেলেছে, বিরাট রানের বোঝা, ভারত জিতবে কিনা কেউ বুঝতে পারছে না। একে একে সচিনের উইকেট, সেহবাগের উইকেট, কোহলিও 25 না কত রান করে আউট হয়ে গেল, সব একে একে উইকেট পড়ছে। সেই সময় 2জন প্লেয়ার ম্যাচটা ঘোরালেন। একজন গৌতম গম্ভীর নেমে 90 এর উপরে রান করলেন, করে ভারতীয়দের মনে আশা জাগালেন, আর একদম ফিনিশার হিসেবে মহেন্দ্র সিং ধোনি 90 এর উপরে রান করে কাপ তুলে দিলেন। তা আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসে যত খুশি উইকেট পড়ুক, যতক্ষণ গৌতম গম্ভীর রূপী তৃণমূলের কর্মীরা আছে আর ফিনিশার রূপী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, ততক্ষণ এই টিমকে হারাতে পারে কারোর সাধ্য নেই, এবং তা প্রমাণিত। পট পরিবর্তনের পর দেখা গিয়েছে যে আবার নির্বাচন দিনহাটার নির্বাচনের ক্ষেত্রে আপনি বেশ কয়েকদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন। কি মনে হচ্ছে দিনহাটার উপনির্বাচনের ক্ষেত্রে কতটা আশাবাদী আপনারা বা আপনি? মিনিমাম মার্জিন 30,000, মিনিমাম, আমি ম্যাক্সিমামটা বলছি না, আমি মিনিমাম বলতে আমি একটু কনজারভেটিভ হিসাব করেই বললাম, কারণ আমরা সবাই 180-90 বলছি, তারপরে দেখেছি 213 হয়ে গেছে, 215, মানে ওই দুটো তো সবকিছু হিসেব মিলিয়ে 220। হ্যাঁ, বলতে পারেন না। তবে আমি অ্যাকচুয়ালি 2000 মানে যে অ্যাকচুয়াল নির্বাচনটা হয়েছিল, কারণ আগামী 5 বছর আরো বাইপোলার ওটা হতো 230-40 হয়ে যাবে। অ্যাকচুয়াল যে যে নির্বাচন হয়েছিল 292টা সিট, এবং তারপরে যে দুটো ওই জঙ্গিপুর আর এটা যেটা তখন হয়নি, ওইগুলোকে মেলালে আপনার 215। তো মোটামুটি তো সেই হিসাবেই বলতে পারি 30,000 মিনিমাম মার্জিন, এবং এটা আরো অনেক বড় জায়গায় যাবে। কেন বলুন তো, কোচবিহারের মানুষ একটা জিনিস দেখলো, তাদের স্বাদের বিট্টুকে, নিশীথ প্রামাণিক, যাকে তারা ছোট থেকে একবার আজকে কেন্দ্রীয় মন্ত্রী হতে সাহায্য করেছে, সেই বিট্টু ভেবে নিল যে দিনহাটার মানুষ বোধহয় তার পৈতৃক সম্পত্তি, কোচবিহারের মানুষ পৈতৃক সম্পত্তি। যখন খুশি এমপি সিটে দাঁড়াচ্ছে, লোকে ভোট দিয়ে জেতাচ্ছে, আবার এমএলএ সিটে দাঁড়াচ্ছে, ভোট দিয়ে জেতাচ্ছে, আবার ইচ্ছা মতো ছেড়ে দিয়ে আবার একটা বাইপোল করাচ্ছে। মানুষ বলছে, ভাই আমরা তোমায় ভালোবেসেছিলাম, ভোট দিয়েছিলাম, কিন্তু তোমরা যদি আমাকে বাবার সম্পত্তি মনে করো তাহলে তো মুশকিল আছে। তাই এবারে নির্বাচনটা একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিনহাটাকে তুলে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিনহাটাকে তুলে দেওয়া, তার সঙ্গে সঙ্গে বিজেপিকে একটা বিরাট জবাব দেওয়ারও নির্বাচন। কারণ আপনারা দেখবেন এই মুহূর্তে বিজেপি আর কোনো প্রচারের ইস্যু না পেয়ে বাংলাদেশ নিয়ে মানুষকে বোঝাচ্ছে, বাংলাদেশে কি হয়েছে দেখো,
শুভেন্দু অধিকারী তো বলেই দিলেন বাংলাদেশের এই জন্য আমরা এত রেজাল্ট করব, এই হবে ওই হবে, কিন্তু আলটিমেটলি 2021-এর নির্বাচনে যেটা হয়েছিল, 19-এর নির্বাচনে জয় শ্রীরাম বলেছিল, আর 21-এর নির্বাচনে আমাদের কর্মীরা পাল্টা খেলা হবে বলেছিল। ফলাফল আপনারা চোখের সামনে দেখেছেন। কারণ যারা আপনার এই মুহূর্তে টেলিভিশনে এটা দেখছে বা ইউটিউবে দেখছে বা ফেসবুকে দেখছে, সে প্রত্যেকটা মানুষ জানে তার বাড়ির রান্নার গ্যাসটা নরেন্দ্র মোদী 950 টাকা করে দিয়েছে, তাকে 200 টাকার উপরে সর্ষের তেল কিনতে হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস দেখে তারা ভাবছে ভাই আমিও তো হিন্দু ঘরের ছেলে, আমার মাও তো হিন্দু। কই, যখন গ্যাসের ডেলিভারি বয়টা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে এলো, আমি তো এত জোরে জোরে চিৎকার করেছিলাম জয় শ্রীরাম বলে, 950 টাকার গ্যাসটা তো আমার থেকে 300 টাকা নিল না। তাহলে রামচন্দ্র মন্দিরে থাক না। আরেকটা জানেন তো, আমার ঠাকুমা বলতো যে ভগবানকে খেপিয়ে দিলে মুশকিল আছে। রামচন্দ্র মন্দিরে ছিল, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে, ঘন্টার আওয়াজে, ভক্তিতে। বিজেপি দলটা এত ফালতু দল, রামচন্দ্রকে টেনে হিজড়ে রাস্তায় নামালো, আর খেপে গেলেন রামচন্দ্র। যার মন্দিরের জায়গা থেকে রাস্তায় নামালে সে তো খেপে যাবেই। যাকে 121টা বিধানসভায় লিড দিয়েছিল 2019-এ, সেই দলটাকে টেনে 77-এ নামিয়ে দিল। আর বিজেপিকে বলবে ধর্ম কিন্তু নিয়ে ওদিক থেকে আমরা যদি দেখি তাহলে তো 2016 প্রায় 45% আপনাদের ভোট, অন্যদিকে বিজেপি সেখানে প্রায় 10 পয়েন্ট সামথিং। তো সেই জায়গা থেকে তাদের হয়েছে 38, আপনাদের 48। না, আমি তো ওটা ধরবো না। কারণ হচ্ছে ওই 2016 নির্বাচনে বিজেপি তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বাংলায়। 2016 আমাদের লড়াইটা হয়েছিল বাম কংগ্রেস জোটের সঙ্গে। ভোট তো বেড়েছে বিজেপি, সেই হিসাবে বেড়েছে, কিন্তু লোকসভা নিরিখে তো আপনাকে দেখতে হবে। বিজেপি যদি 2016-র সাথেই কাউন্ট করতো, তাহলে কি তারা বলতো 200 আসন পাবো? 3টে আসন থেকে 200 কে ভাবে? ওরা 19-এর ফলাফল থেকেই তো উজ্জীবিত হয়েছিল যে 18টা সিট পেয়েছি, 121টা বিধানসভায় লিড। তো ওই জায়গা থেকে আমরা 148 পেরোতে পারি। হিসাবটা তাই লোকসভার সঙ্গেই হবে। কারণ লোকসভার সঙ্গে যদি হিসাব না হতো, তাহলে এই বিধানসভা তো বাম কংগ্রেস জোট আমাদের প্রতিদ্বন্দ্বী হতো, ওদেরকে মানুষ শূন্য করে দিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন বিজেপির 2% ভোট কমেছে এবং আসন সংখ্যা তো প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ বাংলার মানুষ সবটা বুঝছে, এবং তৃণমূলের ভোট ক্রমাগত প্রত্যেকটা নির্বাচনে বাড়ছে। এবার 48% ভোট পেয়েছি আমরা, আপনি ভাবতে পারছেন? 48% ভোট, নিয়ার অ্যাবাউট 50%। একটা একক দল মুখের কথা নয়, সর্বশ্রেণীর, সর্বস্তরের, সমস্ত জেন্ডার, সমস্ত ভাষা, ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে মানুষ যদি ভোট না দেন, এই ফলাফল হয় না। বিপ্লব হয়েছে এবার। আপনি যে সময় আমার ইন্টারভিউ নিয়েছিলেন, আপনি অন্য একটা হাউসে তখন ছিলেন, আজকে আবার আপনার সাথে দেখা হলো। সেই দিনকে কিন্তু আমি আপনাকে অন ক্যামেরা যা বলেছিলাম, অফ ক্যামেরাও তাই বলেছিলাম, যে আমরা শুধু এটা টেলিভিশনে বলার জন্য নয়, আমরা সত্যি সত্যি কনফিডেন্ট এবারের মমতা হওয়াটা শুধু মমতা হাওয়া নয়, মমতা সুনামি। ফলাফলে আপনারা সেটা দেখেছেন, দিনহাটা তো তাই হবে। সেক্ষেত্রে আবার যদি আমরা দিনহাটার উপনির্বাচনে আসি, দিনহাটার উপনির্বাচনে একটা বড় ফ্যাক্টর, এটা মানতেই হবে যে তার এলাকায় কিন্তু নিশীথ প্রামাণিক। অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে গোষ্ঠী কোন্দল। এটা তো মানবেন যে গোষ্ঠী কোন্দলটা আছে, কিন্তু বিশেষ করে দিনহাটায়। দেখুন, একটা বিষয় আমি আপনাকে বলি, একটা বড় সংসার যখন থাকে, সেই সংসারে ঝামেলা হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এবং তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, তাই সমস্ত মানুষ সবাই সবার মতামত রাখতে পারে। আজকে ধরুন একটা নেতা তৃণমূলে আসছে, আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, আমি কিন্তু আজকে বলতে পারি, দলের ফোরামে বলতে পারি, দলের ফোরামে বলার জায়গা রয়েছে। তো তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল, এখানে আপনার ভেতরে যা দেখেন বাইরেও তাই দেখেন। এই জন্যই তো মানুষ এটাকে নিজের দল মনে করে। আমরা লুকাই চুরাই কার থেকে? সবসময় প্রতিবেশীদের থেকে লুকাই, এই ঘরের কথা যেন বাইরে না যায়। বাইরেটা কারা? প্রতিবেশী। আমাদের কাছে বাংলার মানুষ শুধু ঘরের লোক, আমরা লুকাবো কার কাছে? ওই জন্য আমাদের সবটা বাইরে। ওই বিজেপি সিপিএম এর ব্যাপারটা হচ্ছে না, পার্টির ভেতরে, দরজার মধ্যে, চার দেয়ালের মধ্যে। কারণ ওরা মনে করে যে বাংলার মানুষ হচ্ছে তাদের প্রতিবেশী, পাশের বাড়ির লোক, আমাদের কাছে ঘরের লোক। তাই আমাদের অনেক নেতাই আছে ওই আবেগে বশীভূত হয়ে ওপেন বলে দিল কিছু, কারণ বাংলার মানুষের কাছেই তো বলছি, এ তো আমার প্রতিপক্ষ নয়। তো ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয় আমাদের দলের ব্যাপারটা হচ্ছে এই গণতান্ত্রিক পদ্ধতি। আর বিজেপি সিপিএম এ, মানে বিজেপি স্পেসিফিক্যালি, সিপিএম কে নিয়ে বলে লাভ নেই, স্পেসিফিক্যালি বিজেপির কথা যদি আমি আপনাকে বলি, বিজেপিতে হচ্ছে ওই আদি, নব, তৎকাল, পরিযায়ী ইত্যাদি বিজেপির একটা সমাহার। ভোটের আগে যেমন মানে হুশাস করে নেতা ঢোকানো হয়েছিল, আদি বিজেপি, মানে আজকে দিনহাটাতে আপনি দেখেছেন তো, বিজেপির জেলার সম্পাদক সব তো আমাদের দলে যোগ দিয়েছেন। কেন? ওই মানুষগুলো বলছে আমরা প্রথম থেকে বিজেপি করছি, কিন্তু আমাদের ওপরে এসে তৃণমূলের নেতাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। নিশীথ প্রামাণিক লোকসভার ক্যান্ডিডেট, কোন দলের? তৃণমূলের। দিনহাটার বিজেপির প্রার্থী অশোক মণ্ডল কোন দলের? তৃণমূলের উত্তরবঙ্গের প্রথম এমএলএ। বিজেপির বিরোধী দলনেতা কোন দলের? তৃণমূলের শুভেন্দু অধিকারী। বিজেপির উপবিরোধী দলনেতা মিহির গোস্বামী কোন দলের? তৃণমূলের। তো এই বিজেপিতে এই প্রশ্নটা করতে করতে কোন দলের করতে করতে কোন দল হয়ে গেছে।
আপনাদেরও তো তৃণমূলও তো এক সময়ের কংগ্রেস, সেখান থেকে তৃণমূল আবার এসেছে। হ্যাঁ, কিন্তু কংগ্রেসকে তো আমরা সমমনোভাবাপন্ন দল মনে করি। কংগ্রেস আর তৃণমূল তো মানে একই কাইন্ড অফ সেম আইডিওলজিতে বিশ্বাস করে। তৃণমূল, সিপিএম, বিজেপি তো নয়, তিন রকমের পন্থা। এখন বিজেপির ব্যাপারটা হচ্ছে ওরা সিপিএমও নিয়েছে, তৃণমূলও নিয়েছে, নিয়ে সব একটা খিচুড়ি পাকিয়েছে, এত বাজে টেস্ট হয়েছে খিচুড়ি। আপনি বলুন না, মালদা উত্তরের বিজেপির এমপির নাম কি? খগেন মুর্মু। কোন দলের? আপনি উত্তর পাবেন না। আবার আপনাদের এখানকার এমপি, তিনি আবার তৃণমূলের। আপনি আমায় বলুন, গোটা উত্তরবঙ্গে ওই দেবশ্রী চৌধুরী যদি বাদ দেন, আপনি আমায় বলুন তো আদি বিজেপি কটা? বর্তমান রাজ্য সভাপতি যিনি রয়েছেন বিজেপির। হ্যাঁ, না মানে আমি আপনাকে বলছি সর্বস্তরে আপনি যদি বিধায়ক দেখেন, এমপি দেখেন, সমস্ত মিলিয়ে। আরে এবার তো 124টা সিটে প্রাক্তন তৃণমূল ক্যান্ডিডেট হয়েছিল। 124টা, মানে প্রায় মোর দ্যান 40%। তো তাহলে বাংলার মানুষ তো ওই জন্যই ভেবেচিন্তে অন্যরকম মতামত দিয়েছে। তাই আমি বলি, তৃণমূল গণতান্ত্রিক দল, বাংলার মানুষ এই দলটাকে নিজের দল মনে করে। আপনি আমায় একটা দলের নাম বলুন যে দলটা আগা পাঁচতলা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিল। তৃণমূল ছাড়া আর কোনো দল নেই। তৃণমূল একমাত্রই বিজেপি, শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে ঠিক কথা, কিন্তু ওটার ডিরেক্ট শুধুমাত্র বাংলার জন্য, বাংলায় উৎপত্তি ওরম নয়। তৃণমূল একমাত্র দল যেটা বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলার মাটিতে বড় হয়েছে, এবং আজকে বাংলাকে টানা 15 বছর, মানে 10 বছর হতে চললো, আগামী আরো 5 বছর 15 বছরের শাসন দেবে। তারপরে হয়তো আরো ওটা এক্সটেন্ড হবে। তো এই জন্য বাংলার মানুষ না অনেকটা কাছের মনে করে। দেখুন কিছু কিছু ব্র্যান্ড হয়ে যায়, যে ব্র্যান্ডগুলো আমাদের ওটা মনে পড়লেই, যে ধরুন মাজন মানি একটা ব্র্যান্ড, তেল মানি একটা ব্র্যান্ড, আমাদের মাথায় কিন্তু চলে আসে ওটার কথা আপনি যখনই মনে করবেন। নুডলস মানি একটা ব্র্যান্ড চলে আসে না। বাংলার পার্টি মানি তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের মনে এটা ঢুকে গেছে, এটা ওরা বার করতে পারবে না। আর বহিরাগত পার্টি মানে ভারতীয় জনতা পার্টি, এটা বাংলার মানুষের মনে ঢুকে গেছে, ওরা বার করতে পারবে না। যত বার করার চেষ্টা করবে তত আরো জটিল হয়ে যাবে। তো আমরা নিশ্চিন্ত আছি। এই ম্যান্ডেটটা যেটা 2021 আপনারা দেখেছেন, এটা 5 বছরের ম্যান্ডেট, 10 বছরের ম্যান্ডেট। মানে মানুষ বলছে দিদি তুমি চাইলে 26-এ ইলেকশনটা স্কিপ করে দাও, ওটা তুমি এমনি জিতছো। আচ্ছা, বাংলার পার্টি, বাংলার পার্টি অথবা বাংলা ভাষা হোক, রাজ্য হোক, যা হোক, এভাবে কি দেশের একটা ফিগার, যেটা এই মুহূর্তে কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে যে প্রধান মুখ হয়ে কোথাও কোথাও একটুখানি যেন দেখা যাচ্ছে, এটা কি সম্ভব হবে? আপনার কি মনে হচ্ছে নিজস্ব? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, শুনেছেন তো? শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? মানে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল গোকুলে, তাই তো? আবার শ্রীকৃষ্ণ জন্মেছিল আরেকটা জায়গায়, সেখান থেকে তাকে মাথায় করে নিয়ে এক্সচেঞ্জ করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম এক জায়গায়, শ্রীকৃষ্ণ বড় হয়েছে গোকুলে। তা বলি কি শ্রীকৃষ্ণ আমার আপনার নয়? কোচবিহারের নয়, হাওড়ার নয়, সবার তো। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্মটা বাংলায় হোক না, বাংলার মানুষ তাকে বাংলার দল মনে করে, কিন্তু তার মানে এটা নয় যে যেমন শ্রীকৃষ্ণ গোকুলের বলে আর কারণ নয় এরকম নয়, তো তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আর কারণ নয় এরকম নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুও তো বাংলার মাটির ছেলে, বাংলার মাটির ছেলে। আমরা গর্ব করে বলি বাঙালি ছেলে, বাংলার মাটির ছেলে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বললে আজও প্রত্যেকটা ভারতবাসী গায়ে কাটা দেয়। সে ভারতবাসী উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার হয়ে কেরল থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত প্রত্যেকটা মানুষ। এবং উনি যদি ফিরে আসতেন হয়তো দেশের প্রথম প্রধানমন্ত্রীও তিনিই হতেন। তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তো বাংলার ছেলে ছিল, তাতে কি আছে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু যদি পারে, মমতা বন্দ্যোপাধ্যায় 2024টা সেটা একেবারে কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে না? কারণ এখন পর্যন্ত দেখতে গেলে সেভাবে আপনাদের দল একেবারে দেশের স্তরে, ন্যাশনাল স্তরে। তৃণমূল কংগ্রেস 300টা সিট নিয়ে ক্ষমতা আসবে 24-এ, কথা আমরা কেউ বলছি না। বাস্তববাদী হতে হবে তো, যেমন বাংলা নিয়ে বলেছিলেন, বাস্তব তথ্যই আপনাকে দিচ্ছি। ওটা সম্ভব না, ওটা লোকে শুনলে হাসবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো এটাই, ইন্দিরা গান্ধীও পরাজিত হয়েছিল, তাকে দেখে একসময় মনে হতো এনাকে হারানো সম্ভব না। নরেন্দ্র মোদীকে দেখেও মনে হয় হারানো সম্ভব না, তাকেও পরাজিত করা সম্ভব। এটা প্রথম কে বোঝালো দেশকে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে পুজো গেল, সকালবেলা মহিষাসুর মর্দিনী শুনেছিলেন তো? বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের রেডিও চালিয়ে, বাঙালি মানে মহিষাসুর মর্দিনী শুনতেই হবে ভোর 4টে, সেই চেনা নস্টালজিয়া। ওতে তো নিশ্চয়ই প্রত্যেকে মন দিয়ে 1 ঘন্টার গল্পটা শোনেন, এবং টিভিতেও অনেকে হয়তো দেখেন। ওই যে 1 ঘন্টার যে এপিসোডটা হয়, ওতে কি বলেছিল? মহিষাসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিল। ব্রহ্মা কি বর দিয়েছিল? কোনো পুরুষ তোমায় পরাজিত করতে পারবে না। অসুর ভেবেছিল কোনো পুরুষ পরাজিত করতে পারবে না, আর নারী তো ছেড়েই দাও। অসুর চললো স্বর্গ মর্ত পাতাল বিজয় করতে, সব জয় করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো লড়াইতে নামেইনি, ইন্দ্র বরুণ চন্দ্র পন্দ্র সবাই পলাতক, কারণ সব পুরুষ হেরে বসে আছে। সব দেবতারা যখন দেখছে তাদের দ্বারা সম্ভব না, তখন সব দেবতারা ভাবলো কি করা যায়, তখন সবাই তাদের তেজ শক্তি একত্রিত করে একটা নারীর সৃষ্টি করলো, তাই তো? সেই নারী যখন প্রথম মহিষাসুরের সামনে গেল, অসুর দেখিয়ে আগে হাসছে,
বলে সবকটা বেটা ছেলে হেরে পালিয়ে গেল, তুই একটা মেয়ে হয়ে আমার সাথে লড়াই করতে এসেছিস। মহিষাসুরের হাসিটা কিন্তু দুর্গা চুপচাপ দেখেছিল, আর গোটা সৃষ্টি তখন ভেবেছিল বেকার একটা মহিলাকে পাঠানো, পুরুষরাই যেখানে চলে গেছে সেখানে একটা শাড়ি পরা নুপুর পরা একটা মহিলা কি পারবে, এত সুন্দর কেশ, এত সুন্দর নয়ন, তো রূপচর্চা করেন, এই লড়াই করবে কি করে? ইতিহাসটা আপনিও জানেন আমিও জানি। শেষ প্রান্তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন, দেবতাগণ সানন্দে লক্ষ্য করলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তাই তো, এটা মনে আছে লাইনটা? অর্থাৎ যে দুর্গাকে সবচেয়ে বেশি অস্বীকার করেছিল একজন নারী বলে, সেই দুর্গার হাতেই মহিষাসুরকে জব্দ হতে হয়েছিল। আমি কারোর সাথে তুলনা করছিলাম, নরেন্দ্র মোদী। ব্রহ্মা অসুরকে বর দিয়েছিল, নরেন্দ্র মোদীকে জনতা, আপনারা আমরা যারা দেখছে বর দিলাম। কি বর? বাবা তুমি দেশের প্রধানমন্ত্রী হও, কোনো পুরুষ তোমায় পরাজিত করতে পারবে না। নরেন্দ্র মোদী ভাবলেন কোনো পুরুষ পরাজিত করতে পারবে না, নারী বলতে আছেটাকে। উনি চললেন রাজ্য বিজয় করতে, দেশ বিজয় করতে। 14 সালে দেশ বিজয় করলেন রাহুল গান্ধী, দেবতা, ধরুন একটা দেবসেনা, পরাজিত। উত্তরপ্রদেশে গেলেন অখিলেশ যাদব, একটা দেবসেনা, পুরুষ, পরাজিত। রাজ্যের পরে রাজ্যে ঘুরলেন। বিহারে গেলেন তেজস্বী যাদব, দেবসেনা, লড়াই করলো কঠিন কিন্তু পরাজিত। আবার 2019-এ আবার রাহুল গান্ধী গেল, পুরুষ, পরাজিত। সব জায়গায় উনি জয় করে ফেলেছেন। এবার বাংলার মাটিতে পা দিলেন, এই শেষ দুর্গ জয় করতে হবে। এবার দেখলেন টালির চালের বাড়ি থেকে একটা 5 ফুট 2 ইঞ্চি মহিলা বেরিয়ে এলো, হাওয়াই চটি পরা। ওই মহিলাকে গুনিয়ে বললেন, আরে সব বেটা ছেলে পুরুষেরা হেরে বসে আছে, তুমি একটা 5 ফুট 2 ইঞ্চি মধ্যবিত্ত বাড়ির মেয়ে এসছো আমাকে হারাতে। মা দুর্গা যেমন সেদিন হেসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হেসেছিল। ওই অসুরের সেনাপতি তখন উল্লাস করেছিল, আর এই নরেন্দ্র মোদী সেনাপতি দিলীপ ঘোষ চিৎকার করে বলেছিল 19-এ হাফ 21-এ ভয় পেয়েছিল সৃষ্টি, সেদিন ভয় পেয়েছিল বাংলা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেষ লাইন, দেবতারা লক্ষ্য করলে দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। এই একই লাইন 2রা মে 2021 বেজেছিল। গোটা ভারত লক্ষ্য করলো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, বাংলার মাটি থেকেই শুরু হলো। আর এই হাওয়াই চটি পরা, সাদা শাড়ি পরা মেয়েটা মোটা বুট আর দামি স্যুট পরা লোকটাকে পর্যুদস্ত করলো। প্রথম কে দেখালো? মমতা ব্যানার্জি। যেমন মহিষাসুরকে হারানো যায় প্রথম দেখিয়েছিল একটা নারী, তেমন নরেন্দ্র মোদী অমিত শাহকে হারানো যায় দেখিয়েছিল একটা নারী। তো এই নারী যদি এইটা দেখাতে পারে, আপনি কেন ভাবছেন না যে গোটা দেশের সম্মিলিত বিরোধী শক্তি বললো দিদি আপনি আসনটা গ্রহণ করুন? এই আশাতেই তো আমরা আছি। এইটা যদি সম্ভব হয়, ওটাও সম্ভব হতে পারে। 2024-এ সম্ভব হতেই পারে। 1:1 যদি লড়াই হয়, বিজেপিকে হারানো কোনো ব্যাপার না। কারণ সোজা অঙ্ক আপনাকে বলি, 2019-এর লোকসভায় গোটা দেশে বিজেপি 37% ভোট পেয়েছিল। এখন বিজেপি 37% ভোট পেয়েছে মানে উল্টো দিকের 63% মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে। 63, বুঝুন। ওই 63%-এর মধ্যে আমরা যদি 13% বাদ দিই, 50%কে যদি এক জায়গায় করা যায়, ফর্মুলা কি? মমতা ব্যানার্জি যেটা বলেন 1:1, একটা বিজেপি প্রার্থীর এগেন্স্টে একটাই বিপরীত দলের প্রার্থী, মানে এখানে নিশীথ প্রামাণিক দাঁড়াবে লোকসভায়, তার বিরুদ্ধে একটাই বিরোধী দলের প্রার্থী থাকবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দাঁড়াবে লোকসভায়, তার বিরুদ্ধে হয় সমাজবাদী পার্টি বা বহুজন সমাজবাদী, একটাই ক্যান্ডিডেট থাকবে, বাকিরা সবাই তাকে সাপোর্ট করবে। এই ফর্মুলা যদি হয়, তাহলে বিজেপি আজকে 303-এ রয়েছে, মানে শুধুমাত্র 33-এ নামানো কোনো ব্যাপার না, সব সম্ভব। আরে বামফ্রন্টকে বাংলা থেকে হারানো যেতে পারে কে ভেবেছিল? আমার বাবা কাকাদের, আপনি আপনার বাবা কাকাকে, বা হয়তো আপনিও তখন জ্ঞান তো অবশ্যই ছিলেন, বামফ্রন্টকে হারানো যায় না, এটা সবাই ভেবে রেখেছিল। এত বছর কংগ্রেস পারলো না একটা মেয়ে কিনা পার্টি তৈরি করে হারিয়ে দেবে। কে হারালো? এই মেয়েটাই হারিয়েছে। এই মেয়েটা সব পারে, বাংলাকে ঘুরে দাঁড় করাতে পেরেছে, বামফ্রন্টকে হারাতে পেরেছে, নরেন্দ্র মোদী অমিত শাহ জুটিকে হারাতে পেরেছে। এই মেয়েটাই লাল কেল্লায় যাবে। কেন লাল কেল্লায় প্রত্যেক বছর বুট পরা বাবুরা উঠবে? একটা গরিব মধ্যবিত্তের প্রতিনিধি ওই হাওয়াই চপ্পলটাও খটখট করতে করতে উঠুক না একবার, আমরা তো দেখতে চাই। দুর্গাপূজার কথা যখন আসলো, এই প্রসঙ্গ তো অবশ্যই আসে যে বাংলাদেশের মহাষ্টমীর দিন যে ঘটনা, এবং তারপর হিন্দুদের উপর নির্মম অত্যাচার, এবং এই অত্যাচার আপনার এত কিছু মিলিয়ে আপনার নিজস্ব মতামত যদি কিছু বলেন এই ঘটনা প্রসঙ্গে। আমি তো অবশ্যই বলেছি। দেখুন, প্রথম কথা আমি দলীয়ভাবে বলি, তৃণমূল কংগ্রেস যে কোনো জায়গায় যে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতনের বিপক্ষে। আমরা গুজরাটের মুসলমানদের পক্ষে, আমরা আমেরিকার কৃষ্ণাঙ্গদের পক্ষে, ব্ল্যাকদের পক্ষে, আমরা বাংলাদেশের হিন্দুদের পক্ষে, যেখানে যারা দুর্বল আমরা তার পক্ষে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি প্রকল্প আপনি দেখবেন নারী কেন্দ্রিক, কারণ সমাজ এতদিন ধরে বুঝিয়ে এসছে নারী দুর্বল, নারী দুর্বল, নারী দুর্বল। দিদি বললেই দুর্বলকে আমি সবল করব। আসলে কি জানেন তো, এক বাবা মায়ের ধরুন দুটো সন্তান আছে, একটা সন্তান পড়াশোনায় খুব ভালো, খুব সুন্দর দৌড়াতে পারে, একটা সন্তান পড়াশোনাটা করে না ঠিকঠাক করে। তো মা বাবা যদি ওই সন্তানটাকে আরেকটু ভালো পড়াশোনা করার জন্য একটা এক্সট্রা টিউশন টিচার দেয়, ওটাকে তোষণ বলে না। আপনিও তো তাই করবেন। আপনি যদি ভবিষ্যতে মা হন, আপনার দুটো সন্তান হয়, তাদের মধ্যে একজন পড়াশোনায় ভালো, একজন খারাপ, তাকে দেখাশোনার জন্য আরেকটা এক্সট্রা টিউটর দিলেন, যেটা আপনার ওই ছেলেটাকে দিতে হবে না। তার মানে কি আপনি একটা সন্তানকে বেশি ভালোবাসেন, একটাকে কম? এটা তো নয়। তো আমাদের ব্যাপারটা হচ্ছে তাই, আমরা যে কোনো জায়গায় যে কোনো সংখ্যালঘু নির্যাতনের পক্ষে, কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হলো নরেন্দ্র মোদী কেন চুপ? তিনি তো হিন্দু বীর বিপ্লবী সম্রাট, সিদ্ধিদাতা, বাংলাদেশকে ঋণদাতা, বাংলাদেশকে ঋণ দিয়ে দিয়ে ভরিয়ে দিলেন। আর বাংলাদেশে যখন হিন্দুরা নির্যাতিত, যে হিন্দুদের কথা বলে ভোট চান, তখন আপনি চুপ। আপনার সরকার উল্টে বলছে না না না, ওখানে সরকার সব সেটিং করে নিয়েছে, অথচ তারপরে হিন্দুদের বাড়ি ভাঙছে কেন? কারণ এই একটা শকুনের গল্প। আমি আজকে এখানে দুটো প্রোগ্রাম বলেছি, কালকে একটা চ্যানেলেও বলেছিলাম। আমার শোনা গল্পটা, যে একটা শকুন বসে রয়েছে ভাগাড়ে, শকুন আর শকুনের বাচ্চা। তো শকুনের বাচ্চাটা মা শকুনকে বলছে, মা এই ভাগাড়ে গরুর মাংস খেলাম, শুয়োরের মাংস খেলাম, ছাগলের মাংস খেলাম, মরা মুরগিরও মাংস খেলাম, আর তুই মানুষের মাংস খাওয়ালো না মা, মানুষের মাংস খাওয়াবে? তো তখন মা শকুনটা বলছে, আরে বাবা মানুষের মাংস খাবি, এটার কোনো ব্যাপার, তুই দেখ এক্ষুনি জোগাড় করে দিচ্ছে। বলছে মা পারবে খাওয়াতে? বলছে হ্যাঁ তুই দেখ না। বলে ওই মা শকুন উঠলো, ওই ভাগাড় থেকে এক টুকরো গরুর মাংস তুললো, ওই ভাগাড় থেকে এক টুকরো শুয়োরের মাংস তুললো, তুলে উঠতে উঠতে প্রথমে একটা মন্দিরে গেল, মন্দিরের ওপরে গিয়ে গরুর মাংসটা ফেলে দিল। তারপর ওই মুখে করে নিয়ে আবার শুয়োরের মাংসটা একটা মসজিদের উপর গিয়ে ফেলে দিল। ফেলে আবার ভাগাড়ে এসে বাচ্চার পাশে বসে আছে। বাচ্চা শকুনটা বলছে, ও মা কোথায় মানুষের মাংস? বলে একটু অপেক্ষা কর। এবার বাচ্চাটার মাটা বসে বসে দেখছে, গরুর মাংস দেখে মন্দিরে হিন্দুরা খেপে উঠেছে, মসজিদে শুয়োরের মাংস দেখে মুসলিমরা খেপে উঠেছে। মুসলিমরা ভাবছে হিন্দুরা ফেলেছে, হিন্দুরা ভাবছে মুসলিমরা ফেলেছে। এই ওকে মারা শুরু করলো, মারামারি কাটাকাটি করতে করতে এবার বাচ্চাটার জিভ দিয়ে লাল ঝরছে। কেন? বাচ্চাটাকে মা বলছে, ওই দেখ কত মানুষের লাশ ভাগাড়ের দিকে আস্তে আস্তে আসছে। বাচ্চাটা তাকিয়ে দেখলো শয়ে শয়ে মানুষের লাশ, মানুষগুলো পড়ে রইল, হিন্দুর লাশ, মুসলমানের লাশ, কিন্তু শকুনের তো লাশ চাই। ও হিন্দু মুসলিম বুঝবে না, মুসলিমের মাথার টুপিটাও খুলে ফেলে দেবে, আর হিন্দুর মাথার চন্দনটাও ঘেটে যাবে, শুধু মাংসটা কুবলে কুবলে খাবে। ওরা কিন্তু পেট ভরে মাংসটা খেলো। প্রত্যেকটা দেশে কিছু রাজনীতিবিদ থাকে যারা এই শকুনের রোল প্লে করে, তাদের কোনো ধর্ম হয় না। বাংলাদেশে সেই শকুনের রোলটা জামাতিরা প্লে করে, ভারতবর্ষে সেই শকুনের রোলটা বিজেপিরা প্লে করে। তার সবচেয়ে বড় প্রমাণ জানেন? শুভেন্দু অধিকারী বাংলাদেশে যখন হিন্দুদের প্রাণ যাচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের এই ঘটনার জন্য শান্তিপুরে বিজেপি 3 গুণ ভোটে জিতবে। শকুনটাকে এই গল্পের বুঝতে পারছেন তো? কারা লাশের অপেক্ষায় বসে থাকে? আসলে দাঙ্গা সব জায়গাতেই রাজনৈতিক কারণে করা হয়। কারণ একটা দাঙ্গা হলে, ধরুন এখানে একটা হিন্দু মন্দিরে গরুর মাংস পাওয়া গেল, সব হিন্দুরা মুসলিমদের উপর খেপে উঠলো। এই ঘটনা থেকে লাভবান কে হতে পারে? আপনি আমি সবাই জানি বিজেপি। হিন্দুরা যদি এক জায়গায় ভোট করে মনে করেন, তো বিজেপির দিকে ভোটটা যাওয়ার চান্স বেশি, কারণ বিজেপি ওভাবেই পোলারাইজ করবে। বাংলাদেশে যদি হয়, ওখানে যদি সংখ্যাগুরু মেরুকরণ, মানে ওখানকার মুসলিমদের মেরুকরণ, তাহলে কারা সুবিধা পেতে পারে? জামাতিরা। কারণ ওখানে খালেদা এটা বলেই আক্রমণ করে যে খালেদা জিয়া হিন্দু তোষণ করেন, ওখানকার হিন্দুদের সুরক্ষিত রাখেন। তাহলে ওখানকার জামাতিদের খুব সুবিধা হবে। দেখেছো তোমাদের হিন্দুরা এই করলো, আর শেখ হাসিনা হিন্দু উল্টে মুসলিমদেরই গ্রেপ্তার করছে, তোমরা আমাদের ভোট দাও। তাহলে শকুন সব জায়গায় সমান। এখন আমাদের সমাজ থেকে আমাদের, এবারে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি শকুনের ধর্ম কি, শকুনটা কোন ধর্মের ছিল, এবার আপনি বলুন। এই গোটা গল্পটা আপনাকে যদি প্রশ্ন করি, শকুনটা হিন্দু শকুন ছিল না মুসলিম শকুন, আপনি বলতে পারবেন? পারবেন না। ঠিক তেমনই যে রাজনীতির কারবারিরা এটা ঘটায়, একটাই পরিচয়, তারা দাঙ্গাবাজ, তাদের কোনো ধর্ম হয় না। কারণ শকুনটার উদ্দেশ্য ছিল মাংস খাবে, তাই এটা করেছিল, আর ওই দাঙ্গাবাজদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা ভোগ করবে, তাই ওরা ওটা করে। সব জায়গার ক্ষেত্রেই কিন্তু এটা বাস্তব। কিন্তু এই বিজেপির চুপ থাকা, বিজেপির এইগুলো করা, জাগো বাংলায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট নিন্দা করা হয়েছে এই ঘটনা, আমরা স্পষ্ট নিন্দা করেছি। অনেকে বলছে মমতা ব্যানার্জি চুপ কেন? মমতা ব্যানার্জি বিদেশমন্ত্রী। আরে মমতা ব্যানার্জি এখনো তো প্রধানমন্ত্রী হয়নি, যেদিন হবে সেদিন বলবে। বাংলাদেশ তো অন্য একটা দেশ। আপনি আমায় বলুন, কিছু কিছু দপ্তর থাকে, মন্ত্রী দপ্তর, যেগুলো ভারত সরকারের থাকে, রাজ্য সরকারের থাকে না। যেমন ধরুন কয়লা দপ্তর, কোনো রাজ্যের কয়লা দপ্তর হয় না, ওটা শুধু কেন্দ্রের হয়। রেল দপ্তর কোনো রাজ্যের হয় না, শুধু কেন্দ্রের হয়। ওরকমই বিদেশ দপ্তর, ওটা শুধু কেন্দ্রের হয়, রাজ্যের হয় না।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একটা পলিসি হচ্ছে, তৃণমূল কংগ্রেস ফরেন মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কোনো বক্তব্য কখনো রাখে না। এক্ষেত্রে তৃণমূলের সহজ পলিসি হচ্ছে আমরা সবসময় ভারত সরকারের সঙ্গে, সেটা আমার বিরোধী দল হোক বা আমার পক্ষের দল হোক, আমরা সবসময় ক্ষেত্রে সরকারের সঙ্গে থাকি। বিদেশ নীতির ক্ষেত্রে আপনি চীন থেকে শুরু করে পাকিস্তান সব ইস্যুতে দেখবেন আমরা নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন এই করি। বিষয়ে একটা বলবো যে কিছুদিন আগে দেখা গিয়েছে যে নতুন একটা নীতি এসেছে, যেখানে নতুন অ্যাক্ট বিএসএফ এর 15 থেকে 50 কিমি করা হয়েছে তার যে পাসপোর্ট সংক্রান্ত যে কানুনগুলো রয়েছে সেই ক্ষেত্রে। তো দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা খবরও করেছিলাম যে সেখানে কিন্তু দেখা গিয়েছে এটার বিরুদ্ধে যে এটা 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 বন্ধ হোক বা এই নীতিটা বন্ধ হোক, এর বিরুদ্ধে সরব। একদম। এই জায়গায় এই যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, এই বিষয়ে যখন বিজেপি এবং হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন প্রোটেস্ট করছে, সেই জায়গায় তো তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে কেন? আমি তো এটাই বুঝছি না। সরকারটা তো বিজেপি চালাচ্ছে দিল্লিতে, অ্যাকশন তো তাদের নেওয়ার কথা, তারা বাংলাদেশকে ঋণ দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা যারা আছেন, যারা ভালো বক্তব্য রাখেন, তার মধ্যে আপনিও রয়েছেন, বিভিন্ন সময় তারা এই সমস্ত এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক কিছু বলেন। অনেক না, আপনাকে তো এটা বুঝতে হবে, আপনি আমি কোন দেশে থাকি, বাংলাদেশে না ভারতবর্ষে? ভারতবর্ষে। আমরা তো আমাদের দেশের ইস্যু নিয়ে কথা বলবো, অন্য দেশের ইস্যু নিয়ে কেন কথা বলবো? তাও তো আমরা বাংলাদেশ নিয়ে বলছি। আফগানিস্তানের সময় তো আফগানিস্তান নিয়ে না, তৃণমূল তো কিছু বলেনি। উল্টা তৃণমূল কংগ্রেস ভারত সরকারকে বলেছে ভারতীয়দের ফিরিয়ে আনুন। মমতা ব্যানার্জি ভারতীয়, আপনি মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেখান রিগার্ডিং আফগানিস্তান, আপনি দেখেন একটা। কেন বলবো আমরা? উল্টে আমরা বলেছি ওখানে যে ভারতীয়রা আছে আগে তাদের প্রাণ বাঁচাও, কারণ এই দেশটা আমার। মমতা ব্যানার্জি ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ গ্রহণ করেছেন প্রত্যেকটা। আপনি আমার বলুন তো, আমি যে আপনাকে জিজ্ঞাসা করি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাংলাদেশ নিয়ে কি বলেছেন? গুজরাটের বিজেপির মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে কি বলেছেন? আচ্ছা বাদ দিন, এগুলো তো এটার কথা বলছেন। আসামের বিজেপির মুখ্যমন্ত্রী কি বলেছেন বাংলাদেশ নিয়ে? ওই দিকটা যদি বাদ দিয়ে আরেকটা জিনিস, যেটা যে বাংলাদেশ আর ভারত মানে যে কোনো কিছু যদি বাংলাদেশে হয়, সব থেকে বেশি প্রভাবটা বোধহয় বাংলা, মানে এই জন্য তো আমরা চিন্তিত। এই কারণেই তো আমরা ভারত সরকারকে বলছি স্ট্রং বার্তা দিন, কারণ এটা তো গুজরাটে এফেক্ট পড়বে না। ওরা তো সুখে শান্তিতে ব্যবসা করবে ওখানে বসে, এফেক্টটা তো আমার বাংলায় পড়বে। এফেক্ট পড়বে আপনার কোচবিহারে, আমাদের এই উত্তরবঙ্গ যে সবচেয়ে বেশি বাংলাদেশের বর্ডার শেয়ার করে তারা। তো ফলে আমাদের কনসার্নটা অনেক বেশি। এই কারণেই আমরা বারবার নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারকে বলছি আপনারা বাংলাদেশকে স্ট্রং বার্তা দিন। এটা কেন্দ্র করতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা। আজকে যদি মমতা ব্যানার্জি বলে আমি আমেরিকাকে স্ট্রং বার্তা দেবো, লোকে হাসবে। নীতিশ কুমার যদি বলে, এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী, পারেন নাকি? এটা দেশ পারবে, দেশের প্রধানমন্ত্রী পারবে। তার দেশের প্রধানমন্ত্রীকে 303 আসন দিয়ে পাঠানো হয়েছে। এবার আপনি বললেন বিএসএফ এর কেসটা। বিএসএফ তো আমার দেশের ব্যাপার। বিএসএফ তো বাংলাদেশের ফোর্স নয়, পাকিস্তানের ফোর্স নয়, আমার দেশের ফোর্স। আগে ছিল 15 কিলোমিটার, মানে বর্ডারের থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত বিএসএফ সেই এলাকাটার তাদের অধীনের মধ্যে পড়ে বা তারা দেখভাল করতে পারে। বহু জায়গায় বিএসএফ কি করতো আপনারা সবচেয়ে ভালো জানবেন। আমি এনে ক্যামেরার সামনে অ্যাডমিট করতে পারবেন কি পারবেন না, বহু বাড়িতে ঢুকে সাধারণ নিরীহ উত্তরবঙ্গবাসীকে গিয়ে বলতে, এই তোমার গরুটার কাগজ দেখাও, সেটা তোমার। গরুর রসিদ দেখা, ওটা তোমার। বহু মানুষ আপনাদের এখানেই যদি আমি বলি কমেন্ট করতে, বহু উত্তরবঙ্গের মানুষ কমেন্ট করবে। বা আপনি একটু মাইক নিয়ে যান, এবং এগুলো গরিবদের করতো যাদের হয়তো গরুর দুধ দুইয়ে ইয়ে চলে, এবং এতে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বর্ডার ঘেঁষা। এটাই 15 কিলোমিটারের মধ্যে এটা চলতো। এবার আপনি বলুন, আমার বাড়িতে যদি একটা গরু জন্মায়, তো জন্মানোর সময় তো আমাকে ব্রহ্মাদেব রসিদ দিয়ে পাঠাচ্ছে না। এই গরুটা জন্মালাম, ব্রহ্মা স্ট্যাম্প লাগানো, ওই রসিদ আমি করতেই পাবো। এবার কি করতো, যখন রসিদ দেখাতে কেউ পারে না, ওই গরুগুলোকে নিয়ে চলে যেত। বহু বিএসএফ এই কাণ্ড কারখানা করেছে। গরুগুলোকে নিয়ে চলে গিয়ে কি করতে কেউ জানে না, বলে তোমারটা ইলিগাল গরু। শুধু এটা নয়, আরো অনেক রকমের অত্যাচার যারা এলাকায় থাকেন সেই মানুষরা জানেন। কারণ সব জায়গাতেই তো আমরা জানি না, ভালো মানুষও যেমন থাকে খারাপ মানুষও থাকে। তো ডাক্তারের মধ্যে যদি ভালো খারাপ হতে পারে, উকিলের মধ্যে ভালো খারাপ হতে পারে, রাজনীতিবিদের মধ্যে ভালো খারাপ হতে পারে, ইঞ্জিনিয়ারের মধ্যে হতে পারে, সাংবাদিকের মধ্যে হতে পারে, তো বিএসএফ কেন হবে না, বা ইয়ের মধ্যে কেন হবে না? তো সেই মানুষগুলো ওই 15 কিলোমিটারের মধ্যেই অত্যাচারটা করতে পারতো। এখন তারা 50 কিলোমিটার, মানে আপনাদের কোচবিহার টাউনও কিন্তু এখন বিএসএফ এর আওতায়। আপনি যে জায়গায় বসে আমার প্রোগ্রাম করছেন, এটা এখন বিএসএফ এর আওতায়। মানে কালকে বিএসএফ চাইলে এখানে রাস্তা দিয়ে ছড়ি ঘোরাতে পারে, যা খুশি করতে পারে। এবং সমস্যার ব্যাপারটা কি জানেন তো, আইন শৃঙ্খলাটা তো স্টেট গভর্নমেন্টের, যে কোনো রাজ্যের ক্ষেত্রে এটা রাজ্যের অধীনে। তো বিএসএফ এর আওতা আপনি 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করে দিলেন, মানে আপনি এক্সট্রা 35 কিলোমিটার বর্ডার বরাবর রাজ্য সরকারের থেকে আইন শৃঙ্খলার অধিকারটা কেড়ে নিলেন। বাংলার মানুষ রাজ্যের আইন শৃঙ্খলা সামলানোর জন্য তো 3-4 মাস আগে আমাদেরকে 215টা আসন দিয়ে পাঠিয়েছে না? এটা তো আমাদের দায়িত্ব। আপনারা কেন এর মধ্যে ঢুকতে যাচ্ছেন? আপনার 15 কিলোমিটার ছিল, 15 কিলোমিটার নিয়ে থাকুন না। আর এটার ফলে সবচেয়ে বেশি এফেক্টেড পশ্চিমবঙ্গ কেন হবে?
বর্ডার ঘেঁষা একটাই রাজ্য আছে যেটা বিজেপি বিরোধী কোনো দল শাসন করছে, ত্রিপুরা বিজেপি, আসাম বিজেপি। ফলে ওদের সমস্যা নেই, রাজ্য পুলিশ আর বিএসএফ একই দল শাসন করছে, ওদের অসুবিধা নেই। আমাদের ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, ওরা তো এখানেও রাজনৈতিক প্রোপাগান্ডা করবে। এবার 50 কিলোমিটারের মধ্যে মানে এবার আপনি বুঝতে পারছেন 2200 কিলোমিটারের উপরে বর্ডার ভারত বাংলাদেশ। এই 2200 কিলোমিটারের প্রত্যেকটা এলাকা থেকে আপনি যদি 50 কিলোমিটার করে 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 একটা সরল রেখা টানতে থাকেন ম্যাপ ধরে, আপনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের কতটা জমি বিএসএফ এর আওতায় চলে গেল। মানে ওইখানে কেন্দ্রীয় সরকারের শাসন চলবে, রাজ্য সরকারের শাসন বকলমে চলতে দেবে না, ক্ল্যাশ হবে না হলে। তো এই ঝামেলার মধ্যে আমরা ঢুকবো কেন? আর এটা করার কারণটা কি আপনি বলুন তো? এটা করার তো কোনো একটা কারণ থাকবে। বরং আমরা তো বলছি ভারত বাংলাদেশের বর্ডারকে সিল করুন না। আপনি মোদিজি প্লেন কিনছে নিজের জন্য, কত টাকা? 8,000 কোটি খরচ করে নিজের জন্য প্লেন। ওই 8,000 কোটির মধ্যে হাফ 4,000 কোটি যদি দিতেন, পুরো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সাথে ভারতের যা যা অংশ আছে পুরো বর্ডারটা সিল করা যেত। মানে বিএসএফই নিজে গেট খুলে লোককে ঢোকাতে বার করতে পারবে, ইচ্ছা মতো লোক যাতায়াত করতে পারবে না। কেন সিল করছেন না? কারণ যদি বর্ডার সিল করে দেন তাহলে রাজনীতি কি করে করবেন? তো এগুলো এখানকার মানুষ বুঝবে। তারপরে ধরুন হঠাৎ করে মানে উত্তরবঙ্গের উপরে তো বিজেপি শুধু তাই না, আপনি আমায় বলতে পারবেন নরেন্দ্র মোদী কেন্দ্রে 2014 সালে ক্ষমতায় আসার পর 19-এর লোকসভায় তো সবচেয়ে বেশি আসন বিজেপি উত্তরবঙ্গ দিয়েছে। উত্তরবঙ্গে তৃণমূলে একটা সিট পায়নি, একটা না। মানে আপনি যদি মালদা পর্যন্ত ধরেন, হ্যাঁ মুর্শিদাবাদটা মধ্যবঙ্গ হয়ে গেল, একটা সিট তৃণমূল পায়নি। এবং সব বিজেপি, কংগ্রেসের ওই বাদ দিলে ওই শুধু 2টো সিট, মালদা দক্ষিণ আর বহরমপুর বাদ দিলে, বহরমপুর তো মুর্শিদাবাদ ধরছি না, মালদা দক্ষিণ বাদ দিলে সব বিজেপি, দার্জিলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত। উত্তরবঙ্গের জন্য কটা নতুন ট্রেন পেয়েছেন আপনারা? উল্টে মমতা ব্যানার্জি চালু করে দেওয়া কতগুলো ট্রেন বন্ধ করেছে। উত্তরবঙ্গের মানুষের কলকাতা যাওয়ার 2টো রাস্তা আছে, এক হচ্ছে বাগডোগরা থেকে প্লেন কোটিপতির ব্যাটারা ওঠে, লাখপতির ব্যাটারা ওঠে। আমার আপনার মতো সাধারণ মানুষ তো প্লেনে এই কলকাতা থেকে ঝালমুড়ি খেয়েছি, প্লেনে উঠে বললাম তো হয় না, ট্রেনে যেতে হবে নিত্য নৈমিত্তিক কাজে। করোনা 2020 এপ্রিলে এসছে, আজকে আমরা 2022-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কারণ নভেম্বর পড়ে গেল প্রায়। আপনি আমার বলুন তো, এই যে ট্রেনগুলোকে প্রত্যেকটাকে স্পেশাল ট্রেন বানিয়ে রেখে পার টিকিটে কত টাকা করে এক্সট্রা লোটা হচ্ছে? 60 থেকে 70 প্রত্যেকটা। তাও স্লিপার ক্লাসেই পার টিকিট 60 থেকে 70। যে মানুষগুলোকে সপ্তাহে 3 বার কলকাতা যাতায়াত করতে হয়, তার এক সপ্তাহের 3 সাথে 210 টাকা, মাসে গিয়ে সেটা দাঁড়াচ্ছে 1000 টাকার কাছাকাছি। যে মানুষটার মান্থলি ইনকাম 5,000 টাকা 7,000 টাকা, তার 1000 টাকা আপনি শুধু টিকিটে এক্সট্রা খাচ্ছেন 1000 টাকা। এটা কার উপর অত্যাচার? উত্তরবঙ্গের উপর অত্যাচার। তো ট্রেন যদি আপনি সব চালাচ্ছেনই, তো দূরপাল্লার ট্রেনগুলো স্পেশাল ট্রেন করে গোটা দেশ জুড়ে কেন চালাচ্ছেন? উত্তরবঙ্গের মানুষকে আপনি সুবিধা দিতে হলে করে দিন না নর্মাল, আর নাহলে স্পেশাল ট্রেন নাম দিন, ফেয়ারটা নর্মাল করে দিন যেমন ছিল। তারপরে বালিশ দেবে না, চাদর দেবে না, ওগুলো তো এসির কথা বাদ দিলাম। স্লিপার ক্লাসের মানুষের শীতে ওরা নিজের চাদরই জড়িয়ে যাবে। আপনি কেন টাকাটা? আপনি কি ট্রেনে উঠলে এক্সট্রা কফি পাচ্ছেন, চা পাচ্ছেন? কিংবা গরিব মানুষগুলো যারা ক্লান্তি করে সারাদিন এসে মাথা টিপে দিয়ে যাচ্ছে রেল দপ্তরের কেউ না, তাও 60 টাকা 70 টাকা এক্সট্রা। এটা হচ্ছে উত্তরবঙ্গকে। এবার এরপরও যখন বিজেপির হলো না, তখন হঠাৎ করে আগুন উঠলো উত্তরবঙ্গ ভাগ করো। এই জন্মদিনের কেক মোদিজির কেটে ভাগ করে দাও। এই দলটা ভাঙা দাঙ্গা কাটা। আচ্ছা উত্তরবঙ্গ ভাগ করলে কি সুবিধা হবে বিজেপির? সুবিধা হবে এটাই, ওরা ভাবছে উত্তরবঙ্গ থেকে তো আমরা সবচেয়ে বেশি সিট পেয়েছি, উত্তরবঙ্গে 54টা সিট নিয়ে যদি আলাদা রাজ্য হয়, আর সেটা যদি 54টা সিট থাকে, তাহলে তার মধ্যে 30টা আমরা পেয়ে যাবো, মেজরিটি আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, শুধুমাত্র এই ক্যালকুলেশন। কিন্তু উত্তরবঙ্গের মানুষ কি বাংলা থেকে ভাগ হতে চায়? চায় না। কেন চায় না? কারণ এই গোটা বাংলা সিপিএম এর সময় আমরা শুনতাম উত্তরবঙ্গ এবং বনাম দক্ষিণবঙ্গ। মমতা ব্যানার্জি এসে প্রথম পাল্টালেন, কি বললেন? না, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। শুধু একটা শব্দের পরিবর্তন, কতটা অর্থবহ বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে উপনির্বাচন দিনহাটা, তাই তো? আপনি বলুন তো, কোনো মানুষ যদি কলকাতা থেকে ডাইরেক্ট দিনহাটা আসতে চাইতো, কোন ট্রেন ছিল? ছিল না। কোচবিহার অব্দি লাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ এক্সপ্রেসকে টেনে বামনহাট অব্দি বাড়ালেন, যার মধ্যে দিনহাটা স্টেশন পড়ে। কবে করেছে? রেলমন্ত্রী থাকাকালীন। তখন উনি ভাবেননি যে বাংলায় আসবো, 21-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আমি লড়বো না। মন থাকা চাই। আজকে এতগুলো ট্রেন উত্তরবঙ্গের জন্য, এতগুলো স্টেশন, এতগুলো ন্যারো গেজকে ব্রড গেজ করা, কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উত্তরকন্যা কে করেছেন? এই যে কোচবিহার আপনি বসে আছেন, 55 ইউনিভার্সিটি, একটু দূরে চলে যান ইঞ্জিনিয়ারিং কলেজ, কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু শুধু দিয়েই গেছেন। এবার শুধু বলেছিলেন 19-এ আমায় দাওনি উত্তরবঙ্গে, এবার কি দেবে? আগের চেয়ে বেশি দিয়েছে। আপনি বলতে পারেন কোচবিহারে আমাদের
হয়তো আগের চেয়ে রেজাল্ট খারাপ হয়েছে, লোকসভার থেকেও খারাপ হয়েছে, কারণ লোকসভা অনুযায়ী 3টে সিটে লিড ছিল, এবার 2টো জিতেছি আমরা। কিন্তু আমি এটাকে এভাবে ধরি না। আপনি যদি বাকি সবকটা সিট ধরেন, যেগুলো 40,000 50,000-এ পিছিয়ে ছিলাম, ওগুলো আমরা 10,000 12,000-এ হেরেছি। অর্থাৎ মানুষ কিন্তু ভোট দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ তফাৎটা বুঝতে পারছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। ওই বিএসএফ এর বর্ডার এলাকা বাড়ানো বলুন, স্পেশাল ট্রেন চালানো বলুন, উত্তরবঙ্গকে ভাগ করার জিগির তোলা বলুন, এই সমস্ত আপনি বলুন একটা গোর্খাল্যান্ড, দার্জিলিং, এটা নিয়েই কত সমস্যা এতদিন ধরে। নতুন একটা সমস্যা বিজেপি বাড়াতে চাইছে। কি লাভ হচ্ছে করে? শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা, আবেগ তোলা হবে। কিন্তু উত্তরবঙ্গের মানুষ এত বোকা নয়। উত্তরবঙ্গের মানুষ বাংলার সাথে থাকতে চায়, কারণ তারা জানে এই বাংলায় তাদের মমতা ব্যানার্জির মতো একটা দিদি রয়েছে। নরেন্দ্র মোদীতে 2019 এসে অনেকগুলো প্রতিশ্রুতি করে গেছিল। আপনাদের এখানকার এমপি কোচবিহারের বিট্টুদা, উনি তো এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যে ছেলেটা 2017 সালেও তৃণমূলের 21শে জুলাইয়ের মিটিং এ নিচে ব্যাচ পড়ে স্বেচ্ছাসেবকের রোল প্লে করতো, আই তুমি এখান থেকে যাও না, আপনি যান, আপনি ঢুকুন, সে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেলেন তো 5 মাস হয়ে গেল। কি দিয়েছে কোচবিহারকে? আপনি বলুন না। উল্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর আগে তাও কোচবিহারে থাকতে, এখন দিল্লিতে থাকি। তাহলে দিল্লির মানুষ কি তাদের ছেলেকে পাখনা বাজানোর জন্য ভোট দিয়েছিল? যে বাবা তুমি মন্ত্রী হয়ে যাও, তোমার একটা পাখনা দিয়ে দেবো এক্সট্রা। উত্তরবঙ্গের কোন এমপিটা কি প্রতিশ্রুতি পূরণ করেছে উত্তরবঙ্গের জন্য? একটা কাজ আপনি বলুন, একটা, যে এটা ওরা বলেছিল কেন্দ্রীয় সরকার থেকে করবে, করলো না। উল্টে টি বোর্ড ওটা তো আসামে চলে যাচ্ছে। ছিল আপনাদের উত্তরবঙ্গে, ওটাকে আসামে নিয়ে নিচ্ছে কেন? আসামে বিজেপির সরকার। উত্তরবঙ্গ সব সিট দিল বিজেপিকে, দার্জিলিং তো ভরে ভরে দিল, সবচেয়ে বড় মার্জিন। টাটা বাই বাই, টি বোর্ড ওদিকে চলে গেল। আর কি কি নেবে শুধু দেখতে থাকুন। এই আমরা বলতাম না, বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে। আমিও আছি, তুমিও রবে, অন্য এবার খেলা হবে। বর্গি কারা? মারাঠা বর্গিরা ছিল, আসতো সম্পদ লুট করতে। আর এখন গুজরাট থেকে বর্গি আসছে, উত্তরবঙ্গের সম্পদ আসামে পাঠাচ্ছে, দক্ষিণবঙ্গের সম্পদ গুজরাটে নিয়ে চলে যাচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে না দিল্লিতে, এই গুজরাটে। কার রাজ্য? গুজরাট, মোদিজির রাজ্য। দিল্লিতে তৈরি করেন, গুজরাটে। কত খরচ করে? 3,000 কোটির মূর্তি একটা। 3,000 টাকা দিলে আমরা মূর্তি বানিয়ে দেবো, চাকরি না। 3,000 কোটির মূর্তি বানিয়েছে। কার ট্যাক্সে বলুন তো? শুধু গুজরাটিদের ট্যাক্সে না, আপনারও ট্যাক্স হতে আছে বাঙালির। আপনি উত্তরবঙ্গের বাসিন্দা, আমারও ট্যাক্স আছে, আমি দক্ষিণবঙ্গের বাসিন্দা, বিহারের লোকেরও ট্যাক্স আছে, মণিপুরের লোকেরও ট্যাক্স আছে। সবার ট্যাক্স নিয়ে মূর্তিটা কোথায় গেল? গুজরাটে। এটাই বলে সম্পদ লুট করা। আচ্ছা, নরেন্দ্র মোদী যদি চাইতেন ওই একই টাকায় ওনার চেয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের চেয়ে অনেক বড় মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস, তার একটা মূর্তি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে দিল্লিতে স্থাপন করতে পারতেন না? কারোর কমপ্লেন থাকতো না। আরে বাদ দিন, উত্তরবঙ্গের বুকেই 3,000 কোটি বাদ দিন, 300 কোটি করুন একটা 55 বর্মার মূর্তি। করবেন না। বাংলার মানুষ তো, বাংলাকে গুরুত্ব দেওয়া যাবে না। বাংলা শুধু সম্পদ লুট করে। আগে ব্রিটিশরা লুট করে গেছে, করে করে ছিবড়া করে দিয়ে গেছে। বাংলাই তো সম্পদ ছিল আগে, আর এখন এই গুজরাটি বর্গীরা শুরু করেছে। বাংলার মানুষ এই বর্গীদের জবাব দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ 2019-এ যা করেছিল 21-এ তার অনেকটা শুধরে নিয়েছে। আপনি শুধু 24টা আসতে দিন। আমি আপনাকে এর আগে বলেছিলাম, আবার বলছি, এরপরে আপনাদের উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বড় যে লম্বা ক্ষমা প্রার্থনার চিঠিটা যাবে, ওটা আপনাদের বিট্টুর চিঠি হবে 2024-এর পরে। মিলিয়ে নেবেন। ডিজিটাল বাংলার পর্দায় কিন্তু আজ দেবাংশুর সাথে এতক্ষণ ধরে আরো কথা আছে, তার মাঝখানে দেবাংশু যে কথাটা বললো যে এরপর কিন্তু উত্তরবঙ্গ থেকে সব থেকে যে লম্বা চিঠিটা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেটা যাবে বিট্টু, মানে হচ্ছে বিচিত্রা, মানে যিনি এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। এই কথা প্রসঙ্গে আসবো, তবে এই যে এত কিছুর মাঝে ত্রিপুরা সফরে আমরা দেখেছি আপনি একেবারে শুরু থেকে শেষ আছেন, নেক্সট টার্গেট ত্রিপুরা। সেক্ষেত্রে কতটা মনে হয়, কতটা আশাবাদী আপনারা? আশাবাদী না, আমরা আসছি ত্রিপুরা 24-এ। আশা তো আশা কারা করে? এটা না, গাছটায় ফুল ফোটার কথা 5 দিন এখন ফুটছে না, আশা আছে ফুটবে, ওটা আশা। আপনার আশা আপনি একদিন সুইজারল্যান্ড ঘুরতে যাবেন, এটা আশা। আশা কখন হয়? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা চাইবো, ওটাকে বলে আশা। আর আমি বলছি আশা নয় আমাদের, আমি নিশ্চিত ত্রিপুরায় আমরা আসছি। এটা বিধির বিধান, যেমন বাংলার নির্বাচন ছিল, ওটা পাথরে লেখা হয়ে গেছে। আপনি আবার বলছি, এটা রেকর্ড করে রাখবেন। 24-এর লোকসভা 23-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ওই দিনকে ক্লিপটা চালাবেন। তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় আসছে, শুধু আসছে তাই নয়, 50%-এর উপরে বেশি ভোট পাবে। আমি 10 দিন ত্রিপুরা করার অভিজ্ঞতা বলছি, তখনও তৃণমূলের সংগঠন কিছু ছিল না,
মানুষের রেসপন্স তো আমরা বুঝি। বাংলার মানুষ না একটু মাটির টানটা বুঝে ভালো। আর ত্রিপুরার মাটির গন্ধ বাংলার মাটির গন্ধ এক, শুধু মাঝখানে একটা বাংলাদেশ আছে, ওটা তো বাংলা এক গন্ধ। আমি লিখে দিলাম আপনাকে, 23-এ ত্রিপুরায় তৃণমূল ক্ষমতা আসছে এবং শুধু আসছে না, 50%-এর বেশি ভোট নিয়ে আসছে। এমনি ওখানকার বিজেপি পাগলা হয়ে গেছে, মারছে কেন? সিপিএম কে মারে না, কংগ্রেসকে মারে না, তৃণমূলকে দেখে মারছে কেন? তৃণমূলের একটা আমি এর আগেও আপনাকে বলেছিলাম, আবারও বলছি, তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটার উদাহরণ আপনি আপনার ঘরে সবসময় দেখতে পান। আপনার মা যখন রুটি করে কি দেখেন? আপনার মা লেচিটা আটা থেকে কাটলো, কেটে একটু আটা লাগালো, লাগিয়ে বেললো, বেলে চাটুর উপরে বসালো, চাটুর উপরে বসিয়ে খুন্তি দিয়ে ওটাকে চাপে। কি অদ্ভুত রুটি, কি বেয়াদব রুটি, চাপলে আরো ফুলে যায়। আপনি ভাবতে পারছেন? আপনি কোনদিন দেখেছেন চাপলে ফুলে? এই রুটি বড্ড বেয়াদব। রুটি হচ্ছে যত চাপবেন ফুলবে। আমাদের মায়েরা তো ওর ভিতরে পাইপ ঢুকিয়ে ফুদিয়ে ফোলায় না, চাপে ফুলে যায়। কি ব্যাপার? চাপলে তো চিপতে যাওয়ার কথা। তৃণমূল ওই পার্টি, যত চাপবেন তত ফুলবে। 21-এ চেপেছিলেন, ভেবেছিলেন দল থেকে পুরো নেতা চুষে বার করে নেবো, আরো বেশি ফুলে গেছে পার্টিটা। 184, 211, 215। হ্যাঁ, তো ত্রিপুরা তো ওরকমই চাপার চেষ্টা করছে। বিপ্লবদেব অনেকবার খুন্তি দিয়ে চাপ দিয়েছে, এখন বিপ্লবদেব বুঝতে পারছে না, বিরাট ফুলেছে। আর এরপরে আরেকটা কেস হয়, ওই ফোলা রুটিটাই যখন আপনার পাতে মা দেয়, আপনি কখন আঙুল দিয়ে রুটিটা ফাটিয়েছেন? দেখবেন আঙুলটা জ্বলে যায়, ভেতরের তাপটা যেটা থাকে। বিজেপি ত্রিপুরার হাতটা জ্বলা বাকি আছে রাজনৈতিক ভাবে। ত্রিপুরার রাজ্য সরকার ক্ষমতা এই মুহূর্তে বিজেপি, এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যখন প্রচারে গিয়েছেন বিভিন্ন সময়ে হামলা, গাড়ির উপর আক্রমণ, এসব আমরা দেখেছি, এবং এর প্রতিবাদে আপনাদের সেখানে দেখা গিয়েছে, আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদ মিছিল হয়েছে বাংলার বিভিন্ন জায়গায়, সেই নিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা দেখা যায়, রাজ্য সরকার যেখানে তৃণমূলের, সেখানে দাঁড়িয়ে এরকম বিরোধী দলের উপর এরকম আক্রমণ এবং তার প্রতিবাদও দেখা যায়। তো দুটো মিলিয়ে যে থাকে ক্ষমতায়, সেটি কোথাও গিয়ে কিছু পরিমাণ মানে বিরোধীদের থেকে একটুখানি বেশি ক্ষমতা তো থাকেই, সেটার কি একটা প্রভাব থাকে না? বিরোধীদের এখানকার খুব সৌভাগ্য, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তৃণমূল মানে পশ্চিমবঙ্গ তো সবচেয়ে গণতান্ত্রিক রাজ্য, বিরোধীদের সবচেয়ে বেশি স্পেস এখানেই আছে। রাস্তায় বেরোন, মমতা ব্যানার্জির নামে 4টে খারাপ কথা বলুন, একটা তৃণমূল নেতা আপনার দিকে তাকাবে না। সিপিএম এর সময় যদি সিপিএম এর একটা লোকাল কমিটির নেতার নামে রাস্তায় দাঁড়িয়ে কিছু বলতেন, আপনার বাবা আপনার হাতটা ধরে ট্রেনিং ঘরে গিয়ে বলতো, বাবা ঘরে বলবি, রাস্তায় বলবি না। আপনি ত্রিপুরায় জানতো প্লেন থেকে নামলে আক্রমণ হচ্ছে আমাদের উপর। এখানে তো রোজ যদি নেতারা ঘুরে বেড়াচ্ছে, এই জন্য পার্টি অফিসে বসে আড্ডা মারছে দিব্যি। কি করেছে বলুন তো? উল্টে বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষদের সেই বাণীগুলো আমি তো আপনাদের চ্যানেল আপনাকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলাম, কেটে দেবো, পুঁতে দেবো, 2 তারিখের পর অনাথ করে দেবো, বউকে বিধবা করে দেবো। আচ্ছা, বউ কখন বিধবা হয়? যখন স্বামী মারা যায়, এটা খুনের থ্রেট ছিল। সন্তান কখন অনাথ হয়? যখন তার বাবা মারা যায়, মাও মারা যেতে পারে, খুনের থ্রেট ছিল। দিলীপ ঘোষ বলেছিল লাল ডায়েরিতে নোট করে রাখুন, 2 তারিখের পর হিসাব হবে। তো আপনি হিসাবের খাতাটা তৈরি করে রেখেছিলেন, ভুলবশত খাতাটা আপনার হাতের বদলে অন্য কারোর হাতে চলে গেছে। এখন বলছেন গণতন্ত্র নেই। ওটা বলার সময় গণতন্ত্র ছিল না দিলীপ বাবু। আপনার তো 14 পুরুষের সৌভাগ্য বিজেপি নেতা নেত্রীদের যে ওই কথাটা বলার পরে রাজ্য সরকারের গ্রেফতার করে নিতে পারে। এটা তো পোটেনশিয়াল খুনের হুমকি। আপনি যদি আমার খুনের হুমকি দেন, আমি আপনার বিরুদ্ধে এফআইআর করলে আপনাকে অ্যারেস্ট করা হবে, বা আমি যদি আপনাকে দিই, আপনি আমার নামে করলে অ্যারেস্ট করা হবে। তো খুনের হুমকি দিয়েও দিলীপ বাবুরা বেঁচে গেছে, এটাকে বলে গণতন্ত্র। কান্নালে বলবে বিরোধী টুটি চেপা হচ্ছে, এই খুনের হুমকি। আর আমরা তো ত্রিপুরায় গিয়ে খুনের হুমকি তো দূরের কথা, আমরা ত্রিপুরায় গিয়ে সামান্য মানুষের কাছে পৌঁছতে যাচ্ছে। আজকেই সুস্মিতাদেরকে মারা হয়েছে, দেখেছেন তো? গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছিলাম, গাড়ি ভাঙা হলো। মামুন খান বলে একজন আছে, তার মাথায় এমন মারা হয়েছে, তার 4-5 বার বমি হয়ে গেছে। সিটি স্ক্যানের রিপোর্ট এখনো আসেনি, কি বলা হবে, কি রিপোর্ট আসবে আমরা জানি না। তো এগুলো ত্রিপুরাতে চলেছে। উত্তরপ্রদেশে আপনি দেখুন না, যে বোন ধর্ষিতা হচ্ছে, ধর্ষিতা হওয়ার পর হাতরাস মনে আছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সাংবাদিকরা কভার করতে যাচ্ছে, সাংবাদিকদের আটকে দেওয়া হচ্ছে, এবং তখন রাজ্যের অফিসারেরা ওই মেয়েটার পরিবারের লোকের কাছে গিয়ে বলছে এখন মিডিয়া আছে, কালকে থাকবে না, বুঝে কথা বলো। এটা বাংলায় হয়? বাংলায় হয় না। এই জন্যই তো আমরা বলছি বাংলা অনেক ভালো আছে, বিরোধীরা অনেক সুখে আছে। যাদের বাংলার মনে হবে তারা সুখে নেই, তাদের আমি বলবো তৃণমূলের ঝান্ডা ধরে 7 দিনের জন্য তৃণমূল জয়েন করুন। আপনি আবার বিজেপিতে চলে যাবেন। 7 দিনের জন্য তৃণমূল জয়েন করে একবার ত্রিপুরায় ঘুরে আসুন, 7 দিনের জন্য সমাজবাদী পার্টি জয়েন করে একবার উত্তরপ্রদেশ ঘুরে আসুন, 7 দিনের জন্য আরজেডি জয়েন করে একবার বিহার ঘুরে আসুন।
আপনারা বুঝতে পারবেন বাংলায় কত বড় গণতান্ত্রিক জায়গায় রয়েছে। এবার আসি এমন একটা বিষয়, খেলা হবে স্লোগান। আমাদের কোচবিহারে, এবং সেই সময়টা আমি ছিলাম দেবাংশুর সাথে, যে সময়টা একদম শুটিং চলছিল, খেলা হবে, সেই খেলা হবে রীতিমতো ভাইরাল, সব জায়গায় ভাইরাল। এবং এই খেলা হবে স্লোগান এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে শুধুমাত্র কোনো দল নির্বিশেষে, কোনো দল নয়, একেবারে সবকিছু ছাড়িয়ে যে কোনো কিছুতে খেলা হোক, যা কিছু হোক, একেবারে খেলা হবে, এইটা একেবারে কথার মতো, একটা উক্তির মতো হয়ে গিয়েছে। এতটা একটা লাইন এতটা পপুলার ভাবা গিয়েছিল, এতটা পপুলার, আপনার একটা কথায় এতটা ভাইরাল। উত্তরবঙ্গ সোনার মাটি, সোনা ফেলে। আমার মমতা দিয়ে আরেকবার যে স্লোগান, যেটা আজও চলে, ডিজেটাও শুনেছেন, মমতা দিয়ে আরেকবার, এই রাজ্যে দিদির রাজ পিঁপড়ের ডিপতিতা, যেটা ওটা উত্তরবঙ্গে শুট করে। ওটা হয়েছিল আপনার চালসা ভিউ পয়েন্ট, জলপাইগুড়ি। এই বিজেপি আর না স্লোগান লোকসভা নির্বাচনের আগে, যেটা এখানকার আমাদের প্রয়াত ছাত্র সভাপতি প্রাক্তন নরেন্দ্রও ছিল, ভিডিওটাতে আপনারা দেখেছেন। এটা আপনাদের কোচবিহারে শুট করে। খেলা হবে স্লোগানটা আপনাদের কোচবিহারে শুট করে। উত্তরবঙ্গে আমার জন্য উত্তরবঙ্গ খুব লাকি। আমি উত্তরবঙ্গে যাই করেছি ওটাই মানুষের মধ্যে গেছে। আর উত্তরবঙ্গের মাটির মধ্যে এই ব্যাপারটা রয়েছে। আমি এখানে গত নির্বাচনে যখনই প্রচার করতে এসেছি একটা কথা বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষের একটা গুণ আছে। উত্তরবঙ্গ যখন যাকে দেয় ঝুলি উপর করে দেয়, আবার যখন যার থেকে নেওয়ার হয় জামা প্যান্টটা খুলে নিয়ে নেয়। তো উত্তরবঙ্গ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমাকে ঝুলি উপর করে দিয়েছে। তৃণমূলকে যে ভালোবাসা দিয়েছে, প্রচুর ভালোবাসা, 19-এর লোকসভার তুলনায় আপনি যদি হিসাব করেন। বিশেষ করে আপনি খেলা হবে যে প্রশ্নটা করেন, দেখুন একদিনের প্ল্যান। আমি যখন বলি অন্যান্য জায়গায় গিয়ে 20 মিনিটে বসে স্লোগানটা লেখা, ওটা কেউ বিশ্বাস করতে চায় না। আপনারা তো সাক্ষী, আপনারা তো ছিলেন মাঠের কাছে, সবাইকে সরে যেতে বলেছিলাম, তারপর কোনায় বসে আমি স্লোগানটা লিখেছিলাম, ওরা ততক্ষণে রেডি হয়েছিল। 7 তারিখে ফেসবুকে আপলোড হয়, শুটিংটা সম্ভবত 6 তারিখ। 5 তারিখ রাত্রিবেলা এই যে হোটেলে আমরা বসে আছি, এই হোটেলে রাত্রিবেলা শায়নদীপ, নাফিসা ওরা সবাই ছিল। না, নাফিসা রাত্রিবেলা ছিল না, পরের দিন ওই হোটেলে মানে ওই সময় সায়নদীপ ছিল, সায়নদীপ দা এবং আরো কয়েকজন ছিল, আমাদের অভিষেক সব ছিল মানে জলপাইগুড়ির। তো তখন ওরা মানে সায়নদীপই আমাকে বলে যে তোমার তো উত্তরবঙ্গের স্লোগানগুলো খুব ভালো, একটা ভোট আসছে, একটা স্লোগান শুট করে ফেলো এই থাকতে। আমি বললাম ভালো বলেছো তো, কারণ ভোটও এসে গেল জানুয়ারি, ওটাই বেস্ট টাইম ছাড়ার মতো। আর সেই সময় শুভেন্দু জয়েন করছে, রাজীব ব্যানার্জি জয়েন করছে, কর্মীদের মনোবলটা উইক হয়ে রয়েছে। তাই বলে এমন কিছু একটা করতে হবে যে একটা স্লোগানই যেন চাগিয়ে দিতে পারে সবাইকে। সত্যি সত্যি বাস্তবে কিন্তু কিছুটা হলেও সেই স্লোগানই কিন্তু হয়তো এফেক্ট করেছে, সেটা আপনারা ভালো বলতে পারবেন, সাংবাদিক আপনারা। তো পরের দিন প্ল্যান হলো যে শুট করা হবে, সায়ন দ্বারা পুরো অ্যারেঞ্জ করে ফেললো। এবিএন শিল কলেজের সামনে আপনাদের কোচবিহারের সব রেডি, কিন্তু আমার স্লোগান রেডি নয়। ওখানে মাঠে বসে বসে লিখলাম, স্লোগান শুট হলো, 7ই জানুয়ারি আপলোড, তারপরে বাকিটা ইতিহাস। আজকে দেশের পার্লামেন্টেও খেলা হবে শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশেও বিজেপি বিরুদ্ধে বলছে খেলা হবে। আসলে খেলা হবে কেসটা কি হয়েছে, প্রত্যেকটা লিরিক্সের যে লাইনগুলো না, মানুষ মানে কিছু জিনিস আছে না, মানুষ খুব ভালোভাবে আত্মস্থ করে নিতে পারে, মানুষ মিল খুঁজে পায়। যেমন ধরুন তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। 2-1টা বাদ দিলে প্রত্যেকটা বেঈমান গদ্দার হেরেছে। কেন? দিদির ছবি পেছন থেকে সরে গেছে, ওদের সাথে খেলা হয়ে গেছে। যে বুড়িমাটা স্বাস্থ্যসাথীর কার্ড পেল, তার ছেলে মেয়েটাকে দেখে না, তার কাছে ওটাই সহায়। ঠিক অসুবিধা হলো, রোগ হলো, বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের সাথী, অপারেশন ফ্রিতেই হবে বন্ধু, এবার খেলা হবে। বুড়িমা বলছে খেলা হবে, মানুষ এগুলো রিলেট করলো। এবার কি হলো, কোথায় ক্লিক করলো এটা আপনাকে বলি। বিজেপি রাস্তাঘাটে জয় শ্রীরাম বলে বেড়াচ্ছিল। আমি আপনাকে একটা নিউট্রাল ভূমিতে বলি, ধরুন একজন বিজেপির কর্মী জয় শ্রীরাম বলছে, আমরা তৃণমূলের লোকেরা তো জানি এটা কোনো ধর্মভক্তিতে নয়, ওই তৃণমূলকে টিস করার উদ্দেশ্যে বা ক্ষমতার প্রকাশের উদ্দেশ্যে একটা স্লোগান লাগে, ওরা জয় শ্রীরাম ব্যবহার করেছিল। সেটা মারাত্মক হয়েছিল কারণ তার সাথে একটা ধর্মীয় মিশেল হয়ে গেছিল। এবার ধরুন একটা এলাকার তৃণমূল কর্মী বিজেপিটা জয় শ্রীরাম বলছে বলে প্রতিবাদ করলো, মানে প্রতিবাদ বলতে কোনো রিপ্লাই করলো, কারণ আপনি একটা রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, আমি একটা রাজনৈতিক রিপ্লাই করবো। ওটা করলেই ওই বিজেপি কর্মীটা পাড়ায় বলতে সুবিধা তো দেখেছো, রামজির নামে জয় শ্রীরাম বলছি, তৃণমূলের লোকটার অসুবিধা হচ্ছে, কেন হবে না, এটা তোষণ করে হয়ে গেল। ফলে এতদিন কোনো পাল্টা বলার মতো কিছু ছিল না। এবার যখন খেলা হবে এসে গেল, একটা বিজেপির নেতা ধরুন চায়ের দোকানে দাঁড়িয়ে ক্রমাগত গালাগালি করে গেল মমতা ব্যানার্জিকে, তৃণমূলের নেতাদের গালাগালি করে গেল, জয় শ্রীরাম 20 বার বলে গেল। আর আমাদের তৃণমূলের কর্মীটা পুরোটা শুনলো, আশেপাশে পাবলিক দাঁড়িয়ে, ওরা তৃণমূলকেও শুনছে, বিজেপিকেও শুনছে। তৃণমূলের কর্মীটা এতদিন সব শুনতো, শুনে রিপ্লাই দিতে ঝগড়া হতো, এখন ঝগড়াও না রিপ্লাইও না, পুরোটা শুনে
চায়ের ভারে শেষ চুমুকটা দিয়ে চায়ের ভাতটা বালতির মধ্যে ফেলে কাঁধের মধ্যে হাত রেখে বললো, ভাই খেলা হবে। এবার আপনি ওই লোকটার সাইকোলজি বুঝুন, ওই লোকটার জায়গায় আপনি নিজেকে রেখে ভাবুন, খেলা হবে মানে কিসের কথা বলছে। ও তো অনেকগুলো ভাবনা চিন্তা তখন মাথায়, ওই ভাবনা থেকে বিজেপির নেতারা আবার বললো তৃণমূল খেলা হবে মানে সন্ত্রাস বলছে। কেন? চোরের মন বোঝকার দিকে, যে যেমন করে এরকম। আপনি ধরুন একটা কিছু চুরি করেছেন, করে পকেটে রেখেছেন, আপনি এলাকায় পুলিশ দেখলে সবাই ঘাম আপনার মাথায় থাকবে, তাই তো? বিজেপি খেলা হবে শুনেই ভাবলো মারার কথা বলছে। কেন? কারণ দিলীপ ঘোষ তো বলেছে 2 তারিখের পর দেখে নেবো, অনাথ করে দেবো। তো বিজেপি নেতারা তো বুঝতে পারছে যে আমরা যে বারুদটা জমিয়ে রেখেছি, ওই বারুদটা তো আমরাই জমিয়েছি, কিন্তু বিস্ফোরণটা আমার ঘরে হবে না ওর ঘরে হবে আমি জানি না। আমি ওর ঘরে বারুদ জমিয়ে রেখেছি। দেখুন অনেক সময় আমাদের দলে হতো, আমার ছোটবেলায় হতো, 1 বালতি রং গুলে রেখেছি, পাশের বাড়ির ছেলেটার গায়ে ঢালবো। পাশের ছেলেটা কি করলো, আমার বাড়ির ভাইদের সাথে চুক্তি করলো, করে আমি যে রংটা গুলে রেখেছি ওটাই লাস্টে আমার মাথায় ঢালা হলো। সবাই মিলে রংটা গুললাম আমি, ঢালা হলো আমার মাথায়। তো বিজেপি বারুদটা নিজেরা জমিয়েছিল। খেলা হবে স্লোগান আর কোথায় ক্লিক করলো, এই জয় শ্রীরামের এগেন্সে একটা কাউন্টার হয়ে গেল। আর পাবলিক যখন অ্যাকসেপ্ট করে নিল একটা স্লোগান, ধরুন সাধারণ মানুষ যে 2019-এর লোকসভায় দেখতাম অনেক জায়গায় বলতো বিজেপির না একটা হাওয়া আছে, অনেক জায়গায় বলতো। তো হাওয়াটা কি দেখা যায় নাকি গেরুয়া হাওয়া যাচ্ছে? হাওয়াটা অ্যাকচুয়ালি রাস্তাঘাটে আমি কোন পার্টির কথা বেশি শুনছি। এবার পার্টির কথা বলছি বিজেপি, বিজেপি তো শুনবেন না। ধরুন একটা আপনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, 5টা জায়গায় আপনি জয় শ্রীরাম কানে এলো, আপনি বুঝবেন কিন্তু বিজেপির হাওয়া আছে, বা এই এলাকায় বিজেপির একটা প্রেজেন্স রয়েছে। এবার মানুষ বুঝে গেল খেলা হবে স্লোগানটা তৃণমূলের স্লোগান। আর খেলা হবে স্লোগানটা মানুষের মধ্যে পপুলার হলো, বিয়ে বাড়িতেও বাজলো, সরস্বতী পুজোর বিসর্জনেও বাজলো, কলেজের ফেস্টেও বাজলো। সাধারণ মানুষ যেখানে সেখানে রাস্তাঘাটে বলা শুরু করলো। এবার সেই সাধারণ নিউট্রাল মানুষটা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার 2 জায়গায় কানে এলো জয় শ্রীরাম, আর 8 জায়গা থেকে কানে এলো খেলা হবে। ওই আপনি বাড়ি এসে আপনার বাবাকে বললেন, বাবা এবার জানো তো তৃণমূলের হাওয়া আছে। গল্প করে গেল। একদম শেষবার যখন কথা হয়েছিল তখন ঠিক এটাই বলেছিল দেবাংশু যে একটা উক্তি বা একটা কিছু এরপর আসবে, এবং তারপরে দেখা গেল খেলা হবে আসলো, এবং খেলা হবে যেটা এখন এতটাই ভাইরাল যে সবকিছু নির্বিশেষে খেলা হবে। এখন শারদ উৎসব, বিজয়ের একেবারে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন, সেখানেও খেলা হবে, ডিজেতে সেখানেও নাচ হচ্ছে। এত কিছুর পর আরেকটা জিনিস যে দেবাংশু দেখুন যে একটা এতটা সময়, সব সময়টাই যে পার্টির জন্য, কোথাও একটা দাঁড়িয়ে এতটুকু তো মন খারাপ হয় যখন বিধানসভার টিকিট পাওয়া হলো না বা পাওয়া গেল না, একটু মন খারাপ তো হয় কোথাও একটু। ধরুন আপনার জন্মদিন, আপনার বাবা আপনাকে প্রমিস করে রেখেছে 1 মাস আগে যে এবার জন্মদিনে ধরুন আপনার পছন্দ একটা মোবাইল সেট, ওটা আমি তোকে দেবো, আপনাকে বলে রেখেছে। এবার জন্মদিনের দিন বাবা খালি হাতে ঢুকলো, আপনি দেখলেন কি হলো, মোবাইলটা কোথায় নেই, আপনার খুব কষ্ট লাগে। আপনার বাবা প্রত্যেক বছর আপনাকে জন্মদিনে মিষ্টি এনে খাওয়ায়, সেদিনও আপনার বাবা আপনাকে মিষ্টি এনে খায়, যে আপনি খুশি হবেন, কারণ আপনার এক্সপেকটেশন তো মোবাইলের ছিল না। বলেননি বাবা, কোথাও কি আমার পার্টি বলেছিল দেবাংশুকে টিকিট দেবো? না, সে তো কাউকেই বলে না। তো ফলে আমার দুঃখ হবে কেন? আমার তো এক্সপেকটেশনই ছিল না। কোনো কিছুর এক্সপেকটেশন থাকলে আপনার কষ্ট হয়। একনিষ্ঠ কর্মী একটা তো, একনিষ্ঠ কর্মী, আমার চেয়ে বেশি একনিষ্ঠ কর্মী এখানকার সেই কর্মীগুলো যারা কোচবিহারের নিশীথ প্রামাণিক বিট্টুর বাহিনীর হাতে মার খেয়েছে। আমার চেয়ে বেশি একনিষ্ঠ কর্মী ব্যারাকপুরের সেই কর্মীরা যারা অর্জুন সিং এর বাহিনীর হাতে টানা 1টা বছর ধরে অত্যাচার সহ্য করেছে। তারা মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, আমি মার খাইনি, আমি অনেক প্রিভিলেজড। তাহলে তো তাদের প্রত্যেকে টিকিট পাওয়া উচিত। এরকম তৃণমূল কংগ্রেস কর্মী 1 লাখ রয়েছে গোটা রাজ্যে, 1 লাখটা বিধানসভা সিট আছে, নেই তো? তো এটা কোনো ব্যাপার না, সবাইকে সব জায়গা দিতে হবে। আচ্ছা পার্টি আমাকে মুখপাত্র করেছে, আমার বাড়িতে রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাবা নেতা নয়, মা নেত্রী নয়, কেউ না, আমার 3 চুলো 4 কুলে কেউ নেই। সেই একটা ছেলেকে একটা রাস্তায় পড়ে থাকা একটা পাথরকে ঘষে 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 একটা চকচকে পাথর তৈরি করেছে, আমাকে দলের মুখপাত্র করলো, দলের ফেস তৈরি করলো। সেই দলটাই 1 বছরের মাথায় তৃণমূল যুবর সাধারণ সম্পাদক করলো। আমাকে দল দিয়েছে, আমায় চাইতে হয়নি, নিজে থেকে দিয়েছে। তো আমি সব পরপর পেয়ে যাচ্ছি, মানে আপনাকে একদিন আপনার বাবা ভাত ডাল খাওয়ালো, তারপরের দিন ডালের সাথে আলু পোস্ত এলো, তারপরের দিন ইলিশ মাছের পিসটা এলো, আপনি ভেবে নিলেন পরের দিন খাসিও আসছে। কিন্তু ছেলে যেখানে ফার্স্ট পজিশন করছে তো সেখানে বাবাকে তো দিতে হবেই। হ্যাঁ, এবার সেটা তো বাবার উপরে নির্ভর করছে না, যে ছেলে যদি ভালো পারফর্ম করে ছেলেকে পুরস্কার হিসাবে কি দেবে। আর জানেন তো একটা কথা কি, আমরা সবসময় এই তত্ত্বে বিশ্বাস করি, প্রতিবেশী বা বাড়ি যদি আত্মীয় আসে আগে তাকে খেতে দাও, তাই তো? আমরা তৃণমূলটাকে নিজের ঘর মনে করি। তা আপনি যদি আপনার বাড়িটাকে আপনার ঘর মনে করেন, আপনি যদি আমায় ইনভাইট করেন,
আপনি কি আমার আগে খেয়ে নেবেন? তো নয় তো, আপনি আগে আমায় খাওয়াবেন, কারণ আমি বাইরের লোক। তো আমাদের তৃণমূলে এখন অনেক অনেক অতিথিরা আসছে, কারণ দল একটা ভালো জায়গায় রয়েছে এখন। অনেকেই সেই সময় চলে যাওয়া ওই গদ্দার বেঈমানেরা। এই প্রসঙ্গে একটা মাঝখানে একটু আটকাচ্ছি, যে এই প্রসঙ্গে আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দরজার বাইরে একেবারে শুয়ে থাকবেন। এই প্রসঙ্গে অনেক ট্রল হয়েছে, তারপর আপনার জেতার পরের লাইফ এই বিষয় নিয়েই ছিল। এই প্রসঙ্গটা কি বলবেন? এখন তো প্রচুর আবার বদল করে এসেছে তৃণমূল কংগ্রেসে। না, সত্যি কথা বলতে খারাপ লাগে, মিথ্যে তো বলবো না, আর মানুষ এক্সপেক্ট করে না আমি মিথ্যে কথা বলবো। খারাপ লাগে, কষ্টও লাগে। কষ্ট লাগে না এটা ভেবে যে ওই মানুষগুলো আবার ফিরছে, কষ্ট লাগে এটা ভেবে যে এই মানুষগুলোই তো 4 মাস আগে আমার মাতৃসভা নেত্রীকে কি না কি বলেছিল। এই মানুষগুলোই তো কমাস আগে আমার দাদার মতো সবসময় আমাকে গাইড করা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কি না কি বলেছিল। তারা এখন আবার আসছে, তারা এখন সেই নেত্রীর পায়ের কাছে বা তার পাশের আসনে বসছে। এটা একদম সাধারণ কর্মী হিসেবে অবশ্যই খারাপ লাগা, এটা কিন্তু আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বললাম, সত্যি খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগাটাকে ছাপিয়ে যায় একটা ভালো লাগা, তাই জন্য আলটিমেটলি ভালো লাগে। মানে 25% খারাপ লাগা, 75 ভালো লাগা, তো আলটিমেটলি ভালো লাগার লিড তো হলো। কেন ভালো লাগে? আপনার সবচেয়ে কঠোরতম সমালোচক, আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার মতো বহু সাংবাদিকই আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সব সাংবাদিক তো আপনার নামে ভালো কথা বলেন না, কেউ কেউ তো কাটি করে, খারাপ কথাটা বলে। আপনার জীবনের সবচেয়ে সফলতম দিন ওইটা যেদিনটা আপনি দেখতে পারবেন আপনাকে সবচেয়ে বেশি গালাগালি করা লোকগুলো আপনার পায়ের কাছে বসে আছে। আপনার তৃপ্তি লাগবে কিনা, মজা হবে কিনা, আনন্দ হবে কিনা? আমাদের ভালো লাগে সবচেয়ে বেশি গালাগালি করা, এবং কি তৃণমূলকে নিয়ে গান বাঁধা, বিরুদ্ধে গান বাঁধা, তৃণমূলের বিরুদ্ধে অনেক রকম স্লোগান আবিষ্কার করা, তৃণমূলকে নিয়ে অনেক রকম নোংরা থেকে নোংরাতম কথা বলা ব্যক্তিগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে হাত জোর করে বলছে আমার একটু জায়গা দাও, এই মন্দিরে বসি। এটা হচ্ছে ভালো লাগাতে হবে। খালি মনে হয় যে আমরা বলেছিলাম তোদের আসতে হবে, তোরা আজকে এসছিস, এটা ভালো লাগার জায়গা। খারাপ লাগার জায়গাটা ওই 25%, এটা গালাগালি করেছিল আবার এলো, এত নোংরা ভাষায় বলেছিল। এত তাড়াতাড়ি কি সত্যি মন বদলে যায়, আদর্শ বদলে যায়, নাকি সবটাই শুধুমাত্র ক্ষমতার জন্য? মনে হয় ওই 25%, কিন্তু 75% ওই তৃপ্তি। কারণ মমতা ব্যানার্জিকে আমরা আমাদের মা মনে করি, আর আমার মাকে যে লোকটা খারাপ কথা বলতো ওই লোকটা আজকে আমার মায়ের পায়ের কাছে বসে আছে। এটা একজন সন্তান হিসেবে আমার দেখতে কেন খারাপ লাগবে বলুন তো? তো ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, সব ঘটনারই দুরকম দিকতে হয়। একদম এই জায়গায় আসবো যে অনেক বড় বড় নেতা তারা এক এক সময় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, যাকে আপনি মা বলে, মমতা বই মা বলে সম্বোধন করেন, তার নামে এত কিছু বলেছে, এবং তারপর দেখা গিয়েছে তারা আবার এসেছে, ফিরে এসেছে। সেই তাদের কে কিছু বলবেন, বা তাদের সম্বন্ধে কিছু, মানে আপনার মত? যারা আমাদের থেকে গিয়ে আবার ফেরত এসছেন, আমার স্লোগানে একটা লাইন ছিল, খেলা হবে স্লোগানটা, 18টা এমপি নিয়ে বাংলাকে মোর ভুললে গিয়ে, রিটার্ন তুমি আসবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। স্লোগানটার মানে এখনো অনেক লোকে বিশ্লেষণ করে এই কোন লাইনটার অ্যাকচুয়াল মিনিং কি ছিল। আচ্ছা, রিটার্ন তুমি আসবে যাবে বন্ধু সেদিন খেলা হবে, এটার মানে কি বলুন তো? দল থেকে ওই দলে গিয়ে আবার যখন ফেরত আসে, এই খেলা হওয়া কোনটা? এই খেলা হচ্ছে সেটা যে একদল মানুষ নিজে হাতে নিজেদের ক্রেডিবিলিটি আর বিশ্বাসযোগ্যতাকে গলা টিপে খুন করবে, তাই তো? ধরুন আজকে আমি তৃণমূলের পক্ষে মানুষের কাছে ভোট চাইছি, কালকে আমি বিজেপি থেকে মানুষের কাছে ভোট চাইলাম যে পদ্মফুলে ভোট দিন, বিজেপির হয়ে স্লোগান বানালাম 4টে, তারপরের দিনই সিপিএমে গেলাম, মুজরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, লাল ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে, এখানে গিয়ে নাচছি, ওখানে গিয়ে ঢোল বাজাচ্ছি, তাসা বাজাচ্ছি, হ্যাঁ, বিজেমুল বলে গান গাইছি। আবার তারপরের দিন কংগ্রেসে গেলাম, আব্বাস সিদ্দিকীকে গালাগালি করলাম, হ্যাঁ, বললাম হাত চিহ্নে ভোট দিন, অধীর চৌধুরী আমার বাবার মতো হয়, আমার নেতা, ইত্যাদি ইত্যাদি। তারপর দিন আবার তৃণমূলে এলাম, এরপরের দিন যখন আমি তৃণমূলে এসে তৃণমূলে ভোট চাইবো, আগে পাবলিক আমার জুতোটা করে কপালে মারবে ডাইরেক্টলি মাঝে। দল বদল একরকম, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনি মা রূপে সম্বোধন করেন, তাকে যে কুরুচিকর এত মন্তব্য অজস্র এক সময় এসছে, এই সব কানে আসা, এবং তারপর সেই মানুষটারই আবার দল। ওই যে 25% খারাপ লাগাটা তো আছে, তাকে কিছু বলতে চাইছে না? তাকে কিছু বলবো না। দেখুন একটা কথা বলি, আরো একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। যীশু খ্রিস্টের গল্প শুনেছেন তো? যীশু খ্রিস্টের হাতে যখন পেরেকটা মারছে ওই শয়তানগুলো,
তখন রক্তাক্ত যীশু খ্রিস্ট এরকম ভাবে ক্রুশবিদ্ধ হতে 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 তার কপালে পেরেক, পায়ে পেরেক, সর্বত্র। যীশু খ্রিস্ট কিন্তু বলছে না হে ঈশ্বর তুমি এদের ধ্বংস করে দাও, শেষ করে দাও। যীশু খ্রিস্ট ওই রক্তাক্ত অবস্থায় বলছিল ঈশ্বর এরা জানে না এরা কি ভুল করছে, তুমি এদের ক্ষমা করে দাও। তখন আমরা ওদেরকে ওটাই বলেছিলাম, ঈশ্বর এটা জানে না এটা কি ভুল করছে, কাকে গালাগালি দিচ্ছে, ওদের তুমি ক্ষমা করে দাও। ঈশ্বরের চাল দেখুন আজকে ওরা ওই নেত্রীর পায়ের কাছে বসে আছে। খারাপ লাগার কথাটা ওই যে বললাম আমি ওই জায়গা থেকেই আসছে, ফলে তাদের কাছে আমি এই বার্তাটাই আবার দেবো, এটা দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না, সবাইকে। যে পাপটা এতদিন করেছেন মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে, সেই পাপস্খলন করতে আজকে আপনাকে হয়তো তৃণমূলে আসতে বাধ্য করেছে স্বয়ং ঈশ্বর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর প্রেরিত, না হলে একটা মানুষ এই বয়স বাড়ছে না কমছে আপনি বুঝবেন না। যত বয়স বাড়ছে এনার্জি বাড়ছে। 65তে আমার বাড়িতে আমার দিদার বয়সও প্রায় 65-70, মানে আমার দিদার বয়সী। সেই দিদা একটু খুঁজো হতে গেলে তার কোমরে লাগে, আর এই মহিলাটা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন ওই হাওয়াই চুটি করে খটখট করতে করতে। ফলে ঈশ্বর প্রেরিত না হলে কাজ করা সম্ভব না। সেই মানুষটাকে আপনারা গালাগালি করেছেন, আজকে ঈশ্বরই আপনাকে তার পায়ের কাছে এনে ফেলেছে তো ঠিক যেন মহিষাসুরকে মা দুর্গার পায়ের কাছে এনে ফেলেছিল। আপনারা সৌভাগ্যবান, আপনারা মায়ের পায়ের কাছে, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, গানটা শুনেছেন তো? এটা জবার সৌভাগ্য, সে মায়ের পায়ের জবা হতে পেরেছে। সব মায়ের ভক্তরাই বলে আমি যেন মায়ের পায়ের জবা হতে পারি। তো এই নেতাগুলো আবার মায়ের পায়ের জবা হওয়ার সৌভাগ্য পেয়েছেন। এরা যেন এই সুযোগটার সদ্ব্যবহার করেন, অসৎ ব্যবহার না করেন, তাহলে কিন্তু বাংলার মানুষ বা দেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না। এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ মানে খুব কি বলবো, খুব অন্যরকম জানেন তো। মানে কাউকে মাথায় চড়ানোর হলে নিমেষে মাথায় চড়াতে পারে, আবার কাউকে ফেলার হলে এমন দূরে ছুটতে পারে। আপনি শুনেছেন তো তৃণমূলে নাকি শুভেন্দু অধিকারী অনেক ফ্যান ছিল, মমতা ব্যানার্জির পর তাকেই লোকে নেতা বলে মানত। আজকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যাচ্ছে যে বলবে আমি শুভেন্দুকে ভালোবাসি, মাথায় চড়াতে পারে, নাড়িয়েও দিতে পারে। সবটাই তাদের নেত্রীর সঙ্গে যুক্ত আবেগ। এই আবেগকে নিয়ে কেউ যেন ছেড়ে খেলা না করেন, এটা সমস্ত দলের সমস্ত নেতার কাছে বলবো। তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ মারাত্মক। এর শেষ কোথায়, যদি খেপিয়ে একবার দেন এর শেষ কোথায়, এ কিন্তু কেউ জানে না। আমি সেই সমস্ত নেতাদের বলবো, মানে যারা গালাগালি করেছিল একসময় আবার এসছে। তো যাই হোক, এইটুকুনি বলার। আর বাকি উত্তরবঙ্গের মানুষ যে ভালোবাসা দিয়েছেন নির্বাচনে বলুন বা ব্যক্তিগতভাবে আমি পেয়েছি, তার কাছে কৃতজ্ঞ। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় এবং তার আগে পার্থক্যটা কি? পার্থক্যটা বিশেষত এই কারণেই আমি জিজ্ঞেস করছি যে আপনার মা এক সময় দেখা যেত ভয় পেতেন যে বাবু এখানে যাচ্ছিস। আমি শুনেছিলাম সেই সময় সেই কথা যে সেই সময় ফ্রন্টে আনতেন না মাকে, কিন্তু তারপর আমরা দেখেছি মাকে বিভিন্ন জায়গায়, এমনকি তারপর সম্ভবত দাদাগিরি, দিদি নাম্বার 1, এই সমস্ত বিভিন্ন জায়গায় টপ রিয়েলিটি শোতে মাকে নিয়ে যাওয়া, এবং অনেক বেশি মানে সেলিব্রিটি লাইফ এখন বলতে পারেন এখনকার, আর তখনকারটা স্বাভাবিক নর্মাল জীবনযাপন বলতে পারেন। পার্থক্যটা আপনার বাস্তবিক জীবনে কতটা হলো বিধানসভা নির্বাচনের আগে এবং পরে? আগের সঙ্গে পরের করে ডিফারেন্স নেই। আগেও মানুষ আমাকে চিনতে শুরু করেছিল, সেই সময় আপনার যে আপনি প্রোগ্রামগুলো করেছিলেন সেগুলোতে মানুষের রেসপন্সও আপনি দেখেছিলেন। এখনো মানুষ আমাকে মোটামুটি চেনেন এবং আমার সম্পর্কে পজিটিভ ধারণা রাখে, এটা আমার সৌভাগ্য। তফাৎটা একটাই হয়েছে যে তখন আমার ফ্যামিলিকে এক্সপোজ করতে পারতাম না। হ্যাঁ, কারণ সবসময় এটা মনে হতো যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় আমি সাফার করি, আমার কোনো অসুবিধা নেই, আমার বাড়ির লোকগুলো সাফার না করে। আজকে আমি জানি, আমি নিশ্চিত যে বাংলার মানুষ একবার যখন এই দলটাকে ভাগাতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী রাখবে, এটা আমি নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন না, এটা হচ্ছে আমার ইচ্ছা মৃত্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা রাজনৈতিক, মানে আপনি যদি রাজনৈতিক ইয়ে বলেন, যেদিন মমতা ব্যানার্জি চাইবেন তিনি হারবেন, সেদিনই মমতা ব্যানার্জি বাংলার নির্বাচনে হারবেন, তার আগে নয়। যতদিন তিনি স্বেচ্ছায় সশরীরে রয়েছেন ততদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। ফলে নিশ্চিতভাবে এখন আমার মাকে সমাজের সামনে আনতে পারি, বা এই ভয়টা এখন আর কাজ করে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো ফলে আর বাদ বাকি যেমন দেখুন, ওই মানুষ 4টে মানুষ চিনছে, পজিটিভলি চিনছে, এটার ভালো দিকও আছে, এটার খারাপ দিকও তো আছে, সব রকম দিকই থাকে। তো আমি মনে করি সব জায়গা থেকে পজিটিভিটি নেওয়া উচিত। এই মানুষের যে এত ভালোবাসা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসাটা যেন তাদের ভালোবাসার দামটা দিতে পারি। মানে তারা যেন কখনো আমার থেকে আশা হতো না যে দেবাংশুর থেকে তো এটা কখনো এক্সপেক্ট করি না, এটা কেন করলো, এই প্রশ্নটা যেন মানুষ কখনো আমায় না করতে পারেন। এইটুকুনি আমার ইচ্ছা, কামনা। বাদ বাকি তো শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কোন পদে দেখতে চান? যদিও উত্তরটা অনেকেই হয়তো যারা মতো ভাবছে, আপনি কোন পদে একেবারে
কোন পদে এরপর দেখতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদেই দেখতে চাই যেই পদে এতদিন দেখে এসেছি, আপদে আর বিপদে। দারুণ একটা উত্তর পেলাম আমরা, আপদে আর বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান। এতক্ষণ ধরে কথা বলছিলাম তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রতিবারই যেটা বলি আমি, এত ভালো বক্তা যে তার বক্তব্য শোনার জন্য সবাই মুখিয়ে থাকে, আর মুখিয়ে ছিল এতক্ষণ ডিজিটাল বাংলার পর্দায় সকলেই। ধন্যবাদ দেবাংশু, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডিজিটাল বাংলা দেখতে থাকুন আগে ভাগে সবার আগে।